ঈশান কোণে মেঘ জমেছে, ধূসর মেঘের ছায় বিষণ্ণ হয়ে আছে গোধূলি। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা রাত্রির পর্দা টেনেছে ধরিত্রী। রূপালী থালার মতো গোলচাঁদ আড়াল হয়ে গিয়েছে কালো মেঘের আড়ালে। অমাবস্যার কালো রঙে তলিয়ে যাচ্ছে ভুবন। ঘুটঘুটে অন্ধকারে ঘন জঙ্গলের লম্বা লম্বা দানবীয় গাছপালা অভিশপ্ত মূর্তির মতো লাগছে। ঘন কালো জঙ্গলে বাগান বাড়িটি কোনো পরিত্যক্ত রাজপ্রাসাদের চেয়েও কম মনে হচ্ছে না। অকস্মাৎ শরীর শিউরে ওঠার মতো দমকা শীতল হাওয়া বয়ে গেল বাগান বাড়ির প্রাঙ্গণে। হঠাৎ করে বাগান বাড়ির সমস্ত ইলেকট্রিসিটির লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। অজ্ঞাত গুপ্তচর এক এক করে প্রতিটি কোণা সিসিটিভি ক্যামেরার লাইন কেটে দিল। থমথমে আবহাওয়ায় গুমট পরিবেশের শোকে গেয়ে উঠল। মুহূর্তেই শ্মশান ঘাটের মতো গা ছমছম ভাবে সংগোপন আতঙ্কে রূপান্তরিত হলো পুরো বাগান বাড়ি। রাত তখন 11টা। নীরবতা ভেদ করে কেবলই ভেসে আসছে সশস্ত্র গার্ডদের ভারী বুটের চাপা শব্দ। তারা পায়চারি করছে নির্লিপ্তে সতর্ক ভঙ্গিতে। হঠাৎ তাদের দৃষ্টি আটকে আকাশের দিকে। একটি হেলিকপ্টার বাগান বাড়ির আকাশে বারবার চক্কর দিচ্ছে, অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় ধরে। কপালে চিন্তার ভাঁজ পড়ে গার্ডদের। মুহূর্তে অ্যালার্ট হয়ে ওঠে সবাই। কানে থাকা ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে দ্রুত বার্তা বিনিময় হয়। বাগান বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে থাকা গার্ডরা দ্রুত অবস্থান নেয় আরো সতর্কভাবে। এদিক ওদিক নজর বোলায় সন্ধ্যের ছায়া খুঁজে বেড়ালো অন্ধকারে। গার্ডদের একজন নেশোর সাথে যোগাযোগের চেষ্টা করে, তবে নেশোর কোনো সাড়া না পেয়ে অবিলম্বে বিপদ সংকেত পাঠিয়ে রাখে। সবাই নিজ উদ্যোগে পাখি শিকারীর মতো নিখুঁত নিশানায় বন্দুকের সরু নল তাক করে ধরল হেলিকপ্টারের দিকে। সেফটি লক খুলে ফেলে আঙুল রাখলো ট্রিগারের ওপর। চাপা উত্তেজনা আর ক্ষীণ এক ধৈর্য নিয়ে অপেক্ষা করছিল তারা। সামান্যতম ঝুঁকির ইঙ্গিত পেলেই গর্জে উঠবে আগুনের ঝলক, ভেদ করবে নীরব রাতের বুক। আচমকা হেলিকপ্টার নিচের দিকে নামতে শুরু করে। গার্ডরা একে অপরের দিকে দ্রুত দৃষ্টি বিনিময় করে। পরবর্তীতে তাদের সন্দেহ রেখা ক্ষণিকের জন্য ঝাপসা হয়ে যায়। ধীরে ধীরে তারা বন্দুকের নল নামিয়ে ফেলল। সতর্কতা বজায় রেখে একত্রিত হয় একজোট হয়ে। সবাই ভেবেছে রিচার্ড এসেছে। রিচার্ড দেশের বাইরে গিয়েছে 3 দিন আজ। এমন হঠাৎ আগমন তার জন্য নতুন কিছুই নয়। প্রায়শই রিচার্ড হেলিকপ্টারে করে আসা যাওয়া করে, আর মাঝে মধ্যেই এরকম অদ্ভুত কাণ্ড ঘটিয়ে গার্ডদের সতর্কতার পরীক্ষা নেয়। এই পরীক্ষায় ঠিক করে দেয় কারা যোগ্য কারা অযোগ্য। যারা উত্তীর্ণ হতে পারে তাদের নিয়ে যাওয়া হয় ইতালিতে। সেখানে তারা সরাসরি ড্রাগন গ্রুপের হয়ে কাজ করার সুযোগ পায়। কিন্তু যারা ব্যর্থ হয় তাদের জন্য অপেক্ষা করে এক ভয়াবহ উপহার, নিঃশ্বাসরুদ্ধ মৃত্যু। রিচার্ড কায়ানাত এক হৃদয়হীন নৃশংস হিংস্র শিকারী। তার হৃদয় পাথরের মতো কঠিন, মস্তিষ্ক পৈশাচিক আর সাইকোটিক। দুর্বলতা তার ধৃষ্টতার চোখে ঘৃণার প্রতীক। সে কেবল শক্তি, দৃঢ়তা আর নির্মমতার ভাষা বোঝে। তার দুনিয়ায় জায়গা আছে কেবল শক্তদের, আর বাকিদের জন্য শুধুই শেষের প্রহর। সকল গার্ড নতদৃষ্টি নিবিষ্ট করে দাঁড়িয়ে থাকলো। অনিশ্চিত উত্তেজনায় বুক ধরফর করতে থাকে কারো অজান্তেই। হেলিকপ্টারটি আরো নিচে নেমে আসতে থাকে। তার দ্বৈতকার ব্লেডগুলো ঘূর্ণায়মান ঝড়ের মতো বাতাসকে ছিঁড়ে ফেলছে তীব্র শব্দে। সেই ঘূর্ণি বাতাসের সোজা পায়ে দাঁড়িয়ে থাকাই মুশকিল হয়ে পড়ল গার্ডদের জন্য। হঠাৎই অপ্রত্যাশিতভাবে হেলিকপ্টার থেকে এক ধরনের তরল পদার্থ বৃষ্টির মতো ঝরে পড়ে তাদের উপর। মুহূর্তের মধ্যে তা বাষ্পে পরিণত হয়ে চারপাশে মিশে যায়। স্নার মতো অদৃশ্য কিন্তু প্রাণঘাতী। গার্ডরা চেষ্টা করে সজাগ থাকতে, কিন্তু বাষ্প নাকে পৌঁছাতেই শরীরের নিয়ন্ত্রণ হারালো তারা। একের পর এক টলতে টলতে মাটিতে লুটিয়ে পড়ে নিস্তেজ হয়ে। হেলিকপ্টারের ককপিটের পাশে বসে থাকা এক সাদা শুভ্র পাঞ্জাবি পরিহিত ব্যক্তি এই দৃশ্য উপভোগ করল খুব। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক নিঃশব্দ ঠান্ডা বাঁকা হাসি। চোখের কোণে কোনো করুণা নেই, কেবল নির্দয় তৃপ্তি। ককপিটের দিকে এক নিঃশব্দ ইশারা করলো পাঞ্জাবি পরিহিত লোকটি। হেলিকপ্টার এবার ধীরে ধীরে নেমে আসে সুইমিং পুলের পাশের বিস্তৃত ফাঁকা জায়গাটাই। বিশাল ব্লেডের বাতাসে সদ্য গজানো কোমল গাছগুলো দুলতে থাকে। হেলিকপ্টারের দরজা খুলে বেরিয়ে আসলো সেই সাদা পাঞ্জাবি গায়ে চাপানো লোকটি। বাতাসের তোড়ে তার কোকড়া চুলগুলো এলোমেলো হয়ে উঠছে অবদ্ধতার ঘোষণা দিয়ে। তার পেছন পেছন নেমে আসে আরো দুজন, পরনে সেফটি জ্যাকেট, মুখ ঢাকা নাইট অল মুখোশে। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা তাদের চেহারা স্পষ্ট, কিন্তু চলার ভঙ্গিতেই ফুটেছে অদ্ভুত এক কঠোরতা। পাঞ্জাবি পরিহিত সে অমানবিক হাসির মানুষটি দ্রুত পায়ে এগিয়ে যায় সদর দরজার দিকে। ঠোঁটের কোণে লেপ্টে আছে এক রহস্যময় বিজয়ের হাসি। পেছনে ছদ্মবেশী প্রহরী দুজন ছায়ার মতো সঙ্গ দিচ্ছে। তাদের পেটানো শরীরের গঠন শক্তিশালী, তবে চমকপ্রদ নয়। তাদের আসল ভয়াবহতা লুকিয়েছে বাহুর পেশিতে নয়, বরং অন্তরের অন্ধকারে। সদর দরজাটি ভেতর থেকে শক্ত করে লক করা ছিল। লোকটি সামান্য ঘাড় ঘুরিয়ে তার প্রহরীদের দিকে তাকালো শুধু। মুখে কোনো উত্তেজনা বা তাড়া নেই। ইঙ্গিত পেয়ে প্রহরী দুজন সামনে এগিয়ে যায়, আর তাদের রাজা এক পা পিছিয়ে দাঁড়ালো। দুজন প্রহরী বলিষ্ঠ কাঁধ দিয়ে পরপর কয়েকবার দরজায় আঘাত হানে। ধাতবের গর্জন ভেসে আসে নির্জনতার বুক চিরে। অবশেষে ভেতর থেকে দরজার ছিটকেনি টেনে খুলে গেল। ছিমছাম গরনের হলেও তাদের শারীরিক শক্তি
প্রমাণিত হয় এই এক মুহূর্তেই। পাঞ্জাবি পরিহিত সেই রহস্যময় মানুষটির ঠোঁটের কোণে আরও একবার ঠান্ডা তীক্ষ্ণ হাসি টেনে নেয়। এক অদ্ভুত তৃপ্তি আর অমানবিক আনন্দের ধোঁয়া ছিল হেঁটে গেল ভেতরে। বিকট শব্দে ঘুম থেকে লাফিয়ে ওঠে রেশমা। স্নাওর মধ্যে তীক্ষ্ণ কাঁপনে বুক শুকিয়ে আসে। বাগান বাড়ির ভেতরে এখন শুধু সে, নিশি আর এলিজাবেথ, এই তিনজনে আছে। নেশাতে ইতিমধ্যে রিচার্ডের দেওয়া কাজে নিযুক্ত। তাহলে এত রাতে কে আসলো? রিচার্ড? না, রিচার্ড আসলে কখনো এমনভাবে আসবে না। 3 দিন ধরে রিচার্ড কোনো যোগাযোগ করেনি। ওটা কি ধরনের শব্দ ছিল? দরজা ভাঙা শব্দ? নিজের স্বর্গরাজ্যে তো কেউ চোরের মতো ঢুকবে। ঘুমান্ত নিশির দিকে এক মুহূর্তে তাকিয়ে দেখে সে শান্ত, অশ্রুপ্লাবিত শীতল নিঃশ্বাসে ডুবে আছে। তারা দুজনে কিচেনের মেঝেতে ম্যাট্রেস বিছিয়ে একসাথে ঘুমায়। কিছুক্ষণ আগে রেশমা এলিজাবেথকে রাতের খাবার ওষুধ খাইয়ে শুয়ে দিয়েছিল। এলিজাবেথ যাকে দেখে এখন যেন জীবন্ত মৃত এক মূর্তি মনে হয়। কিছুদিন আগে রিচার্ডের করা অমানবিক টর্চারের পর থেকে একেবারে চুপ হয়ে গেছে। যতটা সম্ভব সুস্থ হতে হয়েছিল, কিন্তু সেদিনের পর থেকে এলিজাবেথের মুখে কোনো কথা নেই। রেশমা বুঝতে পারে না কেন এলিজাবেথ হঠাৎ এমন চুপ হয়ে গেছে, কিন্তু অন্তরের গভীর থেকে অনুভব করতে পারে এলিজাবেথের ভেতরে কোনো এক সত্তার মৃত্যু ঘটেছে। হয়তো আর কোনো শক্তি নেই তার শরীরে, জীবনে বা মননে, যা তাকে পুনরায় জাগিয়ে তুলবে। নিশির ঘুম খুবই গভীর, তাই এত শব্দেও ঘুম ভাঙেনি। বুকে সাহস সঞ্চয় করে উঠল রেশমা। নিঃশব্দে নগ্ন পা ফেলে ডাইনিং এরিয়া থেকে উকি দিল রেশমা। সামনে তাকাতেই ভয়ে শিউরে উঠল সর্বাঙ্গ। 3 জন লোক একদিকে আসছে। অন্ধকারের জন্য অব্যয় অস্পষ্ট হলেও রেশমা বুঝতে পারে এরা রিচার্ডের দলবল নয়। উচ্চতা এবং স্বাস্থ্য কোনো দিক দিয়েই এরা রিচার্ডের সাথে সাদৃশ্যপূর্ণ নয়। শুধুমাত্র সামনের জন দেখতে একটু সুস্বাস্থ্যের অধিকারী, সেই সাথে পেটানো শরীর। রেশমা শুকনো ঢোক গিলে কিচেনে গেল আবারও। কিচেনে ক্যাবিনেটের উপর দাঁড়িয়ে সরু ফাঁকা জায়গা দিয়ে বাইরে তাকালো। সোডিয়াম আলোতে দেখা যাচ্ছে গার্ডরা মাটিতে লুটিয়ে পড়ে আছে নিস্তেজ। এবার ভয়ে শরীর কাঁপতে থাকে রেশমার, কাঁপছে চোখের পাতা। তাকালো ঘুমান্ত নিশির দিকে, যে বেঘরে ঘুমাচ্ছে। দিন দুনিয়ার কোনো খবর নেই। রেশমার ঠোঁট গোল করে পরপর 3 বার নিঃশ্বাস ছাড়ে। গুটি গুটি পায়ে নিশির কাছে গিয়ে কম্বল দিয়ে আপাতমস্তক ঢেকে দেয়। নিজের মাথার বালিশটাও নিশির কানের উপর রাখে, যেন শব্দ কর্ণপাত না হয়। রেশমা আবার ছুটে যায় ডাইনিং এরিয়ায়। ওরা ইতিমধ্যে লিভিং এরিয়ায় চলে এসেছে। ভয়ের সংকীর্ণের শরীর থেকে নির্গত শীতল ঘামে জামা শরীরের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে যায়। রেশমা শব্দ ছাড়া কয়েকটি চেয়ার বহু কষ্টে টেনে নিয়ে ঘুমান্ত নিশির সামনে সাজায়, যাতে বোঝা না যায় এখানে কেউ শুয়ে আছে। এবার এলিজাবেথের কথা ভাবতেই বুকে মোচড় দিয়ে ওঠে রেশমার। যে করেই হোক এলিজাবেথকে বাঁচাতে হবে। যারা এসেছে তারা নিশ্চয়ই ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। শত শত মানুষের রক্ত ঝরছে রিচার্ডের হাতে। শত্রুর অভাব নেই তার। তাদেরই কেউ হয়তো রিচার্ডের অনুপস্থিতির সুযোগ নিয়ে আক্রমণ করতে এসেছে। 3 ছায়ামূর্তির মানব যতই এগিয়ে আসছে, ততই রেশমার কপালের মধ্যভাগে ভাঁজ আরো গভীর হয়ে সংকুচিত হচ্ছে। নিষ্পলক তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো রেশমা। আর একটু কাছে আসতেই বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায়। 2 হাতে মুখ চেপে ধরলো। সামনের লোকটির কৃষ্ণ গহ্বরের মতো গভীর চোখে তাকাতেই চিনে ফেললো। বহুবার টিভিতে দেখেছে তাকে, কিন্তু এত মহৎ একজন মানুষের রাতের আধারে গ্যাংস্টারদের বাসভবনে আসার কারণ কিছুতেই বুঝতে পারে না রেশমা। যখন দেখে 3 জন কোনো দিকে না তাকিয়ে সরাসরি সিঁড়ির দিকে পা বাড়ায়, তখন রেশমার ষষ্ঠ ইন্দ্রিয় তীব্র সংকট দেয়। ওরা এলিজাবেথের জন্য এসেছে। ওরা নিশ্চয়ই আগে থেকেই জানে আজ রিচার্ড বা তার কোনো বডিগার্ড বাড়িতে নেই। আর চুপ থাকতে পারল না রেশমা। নিজের জীবনের কথা একবারও না ভেবে কিচেন থেকে সবজি কাটা ছুরি নিয়ে দৌড়ে ছুটেছে ওদের পেছন পেছন। দাঁড়ান। রেশমার বজ্রকণ্ঠে বলা কথায় কারো মধ্যে তেমন কোনো ভ্রুক্ষেপের ছাপ দেখা গেল না। মানবটি নির্লিপ্ত ভঙ্গিতে সবিনয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। তার পিছু পিছু বাকি 2 জনও থেমে যাওয়া পায়ের গতি বাড়িয়ে এগিয়ে যায়। রেশমার গলা কাঁপছিল ভেতর থেকে, তবুও পারোয়া করে না। বুকে ঠুকে ছেঁচিয়ে ওঠে। আপনাদের উদ্দেশ্য কি? কেন এসেছেন এখানে? থামে না কেউ। রেশমা ছুটে পিছু পিছু উঠতে থাকে তাদের। আগুন বর্জন করলো কথায়, চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। আপনাকে তো আমরা ভালো মানুষ জানতাম। রাতের আধারে এটাই বুঝি আপনার আসল রূপ? অতর্কিত আক্রমণে হতচকিয়ে যায় রেশমা। 2 জনের একজন ঝাঁপিয়ে পড়ে, তার কণ্ঠনালী শক্ত হাতে চেপে ধরে। রেশমার হাত থেকে ছুরিটা ঝনঝন শব্দে সিঁড়িতে পড়ে যায়। রেশমার 2 চোখ উত্তাল হয়ে উঠল। শ্রাবণের বৃষ্টিধারার মতো অশ্রু গড়িয়ে পড়ে কান নিসবে। দম বন্ধ হয়ে আসে। বুকের ভেতর হাহাকার জমে ওঠে। তবুও ভাঙা গলায় ফুসফুসের শেষ শক্তি দিয়ে চেঁচিয়ে ওঠে। এলিজাবেথের রুমের দিকে এগিয়ে যাওয়া লোকটাকে ডাকতে থাকে। আল্লাহর দোহাই লাগে, এমন নিষ্ঠুর হবেন না। গলায় চেপে রাখা হাতের দৃঢ়তা আরো বাড়তে থাকে। রেশমার বুকের ভেতর সবকিছু শুকিয়ে যায়। সামনে থাকা মানুষটা যেন এক ক্ষুধার্ত হিংস্র দানব। বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে বলল, মরার খুব শখ হয়েছে না? রেশমা স্পষ্ট স্বরে বিলম্বহীন জবাব দেয়, আমার মেয়ের কাছে যেতে হলে আমাকে মেরে যেতে হবে।
বাঁকা হাসি দিয়ে লোকটা তার চিবুকে রহস্যময় হাসি ছড়িয়ে দিল। জ্যাকেটের ভেতর থেকে ছোট সাইজের স্টিলের কারাম ভিটের ছুরি বের করে সোজা ঢুকিয়ে দিল রেশমার পেটে। একদম যেন পাকস্থলীকে খুবলে নিয়ে বেরোলো ছুরিটা। রেশমার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। ফিনটি দিয়ে ছিটকে আসা তাজা উষ্ণ রক্তগুলো গিয়ে পড়ে পাশে দাঁড়িয়ে থাকা লোকটির মুখে। লোকটি চোখ মুখ কুঁচকে ফেলল। নৃশংস দৃশ্য দেখে ভেতরে ভেতরে কেঁপে উঠল, নিজেকে যতটা সম্ভব শক্ত রাখল। বোঝাই যাচ্ছে এসব কাজের জন্য সে মোটেও দৃঢ় নয়। শরীরের স্নায়ুকোষগুলো অকাজ হতে থাকে ধীরে ধীরে। রক্ত চলাচলের গতি কমে আসে। রেশমার চোখের সামনে সব গোলাটে হয়ে উঠতে থাকে। তবে শরীরের ব্যথা থেকে বেশি ছটফট করছে এলিজাবেথের কথা ভেবে। রহস্যময় মানুষটার মুখ থেকে দ্বিতীয়বারের মতো শব্দ বের হয়। নিরুদ্বেগ ভাবে বলল, তোমার। তৎক্ষণাৎ গলায় চেপে রাখা হাত আলগা করে দিলে সিঁড়ি ভাঙতে ভাঙতে নিচে পড়তে থাকে রেশমা। নিশি দুহাতে মুখ চেপে ধরল। কিছুক্ষণ আগেই তার ঘুম ভেঙে দিয়েছিল। আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সেই লোমহর্ষক দৃশ্যও সে দেখেছিল। ডুকরে কেঁদে উঠল, তবুও আগানোর সাহস পেল না। অসহায় কাতর চোখে তাকিয়ে থাকলো রেশমার নিথর দেহ। কপাল ফেটে রক্ত মেঝেতে আলপনার মতো বিছিয়ে যাচ্ছে। আকুতভয়ী হৃদয় তখনও মৃত্যুর ব্যথা ভুলে উপরে তাকিয়েছিল। প্রতিটি মায়ের কাছে তার সন্তানের সবকিছু, হোক না তা অন্যের। মাতৃমন গেয়ে উঠে। সন্তানের সমবয়সী কাউকে দেখলেই নিজের জীবনের কথা না ভেবে শেষ পর্যন্ত লড়েও রেশমা পারল না এলিজাবেথের জীবন বাঁচাতে। চোখে ব্যর্থতার নিশানার ছাপ। সহসাই চোখ বুজে এলো রেশমার। কিছু পাড়ার শব্দে ঘুম থেকে দরফরে উঠে এলিজাবেথ। দুদিন ধরে স্লিপিং পিলস নিচ্ছে এলিজাবেথ। পরাজিত জীবনে আবারও হেরে গেল সে চরমভাবে। বেশ কিছুদিন ধরে অনুভব হচ্ছিল ঘুমের মধ্যে কেউ তার উপর ঝুঁকে আছে, একঘেয়ে দৃষ্টিতে তাকিয়ে। কারো গরম নিঃশ্বাস আশ্রয় পড়ছিল মুখের উপর। গলা শুকিয়ে আসে এলিজাবেথের। ঢোক গিলে বেড সাইড ঝুঁকে পানির গ্লাসটা নিতে গেলে আকস্মিকভাবে ঘাড়ের পেছন থেকে একটি শক্ত হাত এসে রুমাল দিয়ে মুখ চেপে ধরল। আবারও ঘুমের জগতে তলিয়ে গেল এলিজাবেথ। কিছু বুঝে ওঠার আগেই। বুঝতেই পারল না সব হারিয়ে পাওয়া নতুন কোলো হারিয়ে ফেলল চিরকাল জন্য। মম ড্যাডের মতো রেশমা মাও তাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে। সাদা পাঞ্জাবি পরিহিত সে মানবটি এলিজাবেথের ধনুকের মতো বাঁকানো শরীর কোলে তুলে নিল। ঠোঁটের কোণায় বিজয়ের হাসি। এগোতে থাকলো দরজার দিকে। সাজানো পরিবেশ বিধ্বস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লিভিং এরিয়ার কোনো কিছুই আর আস্ত নেই। ভাঙা কাচের গ্লাসের টুকরোগুলো গড়াগড়ি খাচ্ছে লাল রক্তে। নেশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখ চুপসে রয়েছে। সেও যথেষ্ট পরিমাণ তটেষ্ট। মেঝেতে সারি সারি গার্ডের লাশ পড়ে রয়েছে। শীতের প্রথম প্রভাতে কুয়াশায় ভেজা মৃত্তিকায় যেমন শিউলি ফুল বিছিয়ে থাকে, ঠিক তেমনি কয়েক মিনিটের ব্যবধানে রক্তের বন্যায় বয়ে গেছে রিচার্ডের লাকুরিয়াস ডার্ক থ্রিমেল লিভিং এরিয়ায়। রেশমার লাশের উপর সফেদ সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। নিশি রেশমার রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটি আগ্নেয়গিরির অগ্নুপাতের মতো প্রকম্পিত হচ্ছে। ক্ষুদিত হিংস্রতার মতো গর্জন শোনা যাচ্ছে শুধু। শূন্য দৃষ্টিতে জমে থাকা ক্রোধের পাহাড় যেন এক দানবীয় শক্তি হয়ে ফুঁসে উঠছে। অতি ফর্সা শরীরের মধ্যে আগ্নেয়গিরির লাল লাভার মতো এক বিভৎসতা। রিচার্ডের মস্তিষ্ক একেবারে থমকে গিয়ে তার চিরাচরিত পৈশাচিক আত্মার কাছে নত হয়ে গিয়েছে। ক্রোধে কটমট করছে। ধারালো চোয়াল শক্ত হয়ে উঠছে। দুরা সাপের মতো চোখের আগুন ছড়িয়ে পড়ছে চারপাশে। কি করবে কিছুই বুঝতে পারছে না। উত্তেজিতভাবে ছটফট করছে শুধু। পায়চারি করছে রক্তের উপর দিয়ে অনবরত। আবারও হিংস্র হয়ে উঠল। অবশিষ্ট দুজন গার্ডের মস্তক বরাবর গুলি করে খুলি উড়িয়ে দিল। ওদের হাত পা বেঁধে হাঁটু ভেঙে বসিয়ে রাখা হয়েছিল। মুখগুলো উদ্বিগ্নতায় পূর্ণ ছিল। অতঃপর রক্তশূন্য হয়ে ধ্বংসের মাঝে হারিয়ে ঢলে পড়ল রক্তের স্রোতে। পাপাচারে নিবিষ্টে এক অন্তহীন মরিচিকা থেকে মুক্তি নিয়ে তারা চিরতরে বিদায় নিল। শুকনো ঢোক গিলতে গিলতে নেশে এগিয়ে আসে। নতজানু হয়ে বলল, বস, হেলিকপ্টার থেকে ক্লোরোফর্ম ছাড়া হয়েছিল, তাই গার্ডরা কিছু বুঝে ওঠার আগেই। রিচার্ডের আগুনের মতো জ্বলন্ত চোখ দুটি দেখে নেশা বুকের মধ্যে এক ধরনের শূন্যতা অনুভব করলো। পিছিয়ে আসলো সে। রিচার্ডের চোখের গহ্বরের চারপাশে থাকা নীল রগগুলো হঠাৎ উত্তেজনায় টান টান হয়ে উঠেছে, যেন কোনো আগ্নেয়গিরির লাভার মতো। এক ভয়ঙ্কর শক্তির প্রতীক। রিচার্ডের মধ্যে উগ্রতা গড়ে ওঠে। তার হিংস্রতা যেন এক ক্ষুধার্ত পশুর মতো প্রবল হয়ে ওঠে। দাঁতগুলো একে অপরকে শক্তভাবে চেপে ধরে গর্জন করতে করতে বলল, I want that motherfucker in my basement. ন্যাশো রিচার্ডের চোখের আগুনে পুড়ে গিয়ে সস্ত্রীক দুপাশে মাথা নাড়িয়ে যায় চুপচাপ। কিছু বলতে সাহস পেল না। রিচার্ডের ক্রোধ বাড়তেই থাকে। পায়ে রক্ত টিপটির করে মাথায় উঠে যেতে থাকলো। হিংস্র পৈশাচিক মস্তিষ্কের সঙ্গে রেলগাড়ির মতো চেন টেনে একের পর এক ক্রোধ চিৎকার করতে করতে ছুটে চলছে। রিচার্ড আবারও পায়ের নিচে পিষে রাখা সাদা কাগজের উপর পা সরিয়ে পুনরায় তাকালো লেখাটার দিকে। ইফ ইউ আর এ গ্যাংস্টার দেন আই অ্যাম দ্য প্রিডেটর টেকিং মাই প্রে। এলো কেশি।
অতি পরিচিত মধুমিশ্রিত মাতাল স্বরে স্তম্ভিত ফিরে পায় এলিজাবেথ। দরজার সামনে খাবারের ট্রে হাতে দাঁড়িয়ে থাকা কৃষ্ণগহ্বরের ন্যায় অবয়বে তাকাতেই চোখ জলজল করে উঠল এলিজাবেথের। খেলে গেল ঠোঁটের কোণে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানে, চোখ ভিজে উঠল, কেঁপে উঠল ওষ্ঠদয়, ছুটে গিয়ে হামলে পড়ল পুরুষালীর বৃক্ষপটে, অঝরে কাঁদতে থাকে। এই মেয়ে চোখ নামাও, নামাও বলছি। তবুও চোখ নামায় না ইবরাত, না চোখের পাতা ফেলে। এক দৃষ্টিতে তাকিয়েছে ন্যাসুর দিকে। 4 দিনের অনাহারে গালের মাংস চুপসে চামড়ার সাথে মিশে গেলেও চোখে মুখে নেই কোনো ক্লান্তির ছাপ। নিমেষিন দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলো মন্ত্রমুগ্ধের ন্যায় এক দৃষ্টিতে। ন্যাসু পানির বোতলের মুখ লাগিয়ে উঠতে উদ্যত হলে হতচেতন হয়ে ফিরে ইতরাত। খই হারিয়ে তড়িঘড়ি করে ব্যগ্র কণ্ঠে বলল, আপনি অসম্ভব সুন্দর, আমার দেখা সবথেকে সুন্দর মহাপুরুষ আপনি। কণ্ঠে ছিল জান প্রাণ উজাড় করে দেওয়া মোহ, নিখুঁত আত্মসম্মানের নীরব ভাষা। ন্যাস্য পানির বোতলে কর্ক লাগিয়ে সাথে সাথে মেঝেতে রাখলো। তারপর এক হাঁটু গেড়ে বসলো ইব্রাতের মুখোমুখি, হাত পা বাঁধা, রক্তাক্ত। ওর মুখ একদম স্বচ্ছ গভীর জলের আয়নার মতো। যা লেখা তা যে কেউ পড়তে পারবে। উপর থেকে সাদাশীতে দেখালেও ভেতরে জটিলতায় পাহাড় অসীম ভয়ঙ্কর। ন্যাসর অভিব্যক্তিতে রাগ নেই, দুঃখ নেই, হাসিও নেই, সবসময় একটাই রং, নীরের ঠান্ডা। এই দ্বৈতাকৃতির মানুষটা একাই 10 জনকে মাটিতে মিশিয়ে দিতে পারে। তার শীতল বুদ্ধিমত্তার কাছে পরাজিত হয়েছে অনেক দুর্ধর্ষ যোদ্ধা। তাই তো রিচার্ড তাকে নিজের ডান হাত বানিয়েছে। এতটা পথ পেরিয়ে এসেছে ন্যাসো, অথচ এই কঠিন খোলসের বাইরে এখন আর বেরোতে পারে না। ওর কণ্ঠে নেই কোনো উত্তাপ, নেই অযাচিত ক্ষুব্ধতা, কেবল বরফ শীতল স্বরে বলল, আমার হাতে কাটা মানুষের মাংসের সাইজগুলো দারুণ নিখুঁত হয়। ঠান্ডা কণ্ঠের বাক্য হলেও তাতে ছিল এক নিজস্ব ওজন। এই গভীর শ্বাসরুদ্ধকর শব্দ ছিল ইব্রাতের ধারণ ক্ষমতার অনেক বাইরে। ভেতরে ভেতরে ভয়ে জমলেও মুহূর্তের উৎকণ্ঠা কাটিয়ে তাকালো ন্যাসর সুগভীর নিকষ বাদামি আঁখিতে। ইব্রাতের উচ্চতা ন্যাসর বিশাল কাঠামোর নিচে পড়ে। বাধ্য হয়েই ঘাড় উঁচিয়ে দেখতে হয় ওকে। এতক্ষণ তাকিয়ে থাকতে থাকতে ঘাড়ে ব্যথা ধরে গেল, কিন্তু হৃদস্পন্দন যেখানে থমকে আছে সেখানে ব্যথার আর কি বা মূল্য। বেহায়া মন, নিষ্প্রব দ্বিধাহীন দৃষ্টি, সবকিছু অপরাধীর মতো ন্যাসর ওপর আটকে রইল। তবু আপনি মহাপুরুষ আমার কাছে। এতক্ষণে ন্যাসর অভিব্যক্তিতে সামান্য পরিবর্তন দেখা গেল। একপাশে ঠোঁট বাঁকিয়ে ঠান্ডা হাসল সে। ইব্রাতের কান বরাবর শক্ত পুরুষালী হাত রাখল দেয়ালে, সামান্য ঝুঁকে এলো ওর দিকে। ন্যাসর ঘাড় উষ্ণ নিঃশ্বাস ইব্রাতের মুখ ছুঁয়ে যাচ্ছে। শীত দাঁড়াবে শীতল একটা স্রোত নেমে গেল। বুকের ভেতর কেমন যেন চাপ ধরে আসছে। হঠাৎ লজ্জায় সদ্বিত ফিরে পেল ইব্রাত। বেহাদৃষ্টি এবার নত করল। কিন্তু সেই দুর্দমনীয় মনকে এত সহজে হার মানে? এত কাছাকাছি থাকা, এত উত্তপ্ত উপস্থিতি, আলিঙ্গনের সুযোগকে হাতছাড়া করা যায়? না, কখনোই না। শিরশির অনুভূতিতে আবারও নিভু চোখে চাইল ন্যাসো চওড়া তামাটে শরীরের দিকে। তবে ন্যাসো সেই দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করল। কাটকাট গলায় শুধালো। ইব্রাতের জবাব আসতে দেরি হলো না। আই জাস্ট ওয়ান্না বি ইয়োর্স। এবার ন্যাসর কপালে একরাশ ভাঁজ পড়ল। ইব্রাত থেকে খানিকটা সরে দাঁড়িয়ে শীর্ণ স্বরে বলল, খুব পাকা পাকা কথা বলছো। 4 দিন না খেয়েও এক ফোঁটা এনার্জিও কমেনি দেখি। পানি দেওয়াও বন্ধ করে দিতে হবে এবার। হঠাৎ বিষণ্ণতায় চুপসে গেল ইব্রাতের তনমন। ঘাড় ঘুরিয়ে তাকালো পাশের ছোট লোহার খাঁচার দিকে। দূর থেকে দেখলো মনে হবে যেন কোনো অন্ধকার ঘরে ইঁদুর দ্বারার ফাঁদ পাতা হয়েছে। আর ভুলক্রমে সেখানে আটকে পড়েছে এক মধ্যবয়সী নারী। 4 দিনের অনাহারে সবিতা বেগমের শরীর নিস্তেজ হয়ে এসেছে। ছোট্ট খাঁচার চারপাশে আবার তারকাটার বেড়া। নড়াচড়া তো দূরের কথা, উঠে বসারও উপায় নেই। নিস্তেজ শরীর নিয়ে ঘুমিয়ে আছেন তিনি, যেন কোনো ক্লান্ত বিধ্বস্ত পাখি। ইব্রাত মায়ের দিকে তাকাতেই বুকের ভেতর মোচড় অনুভব করল। সমস্ত মুগ্ধতা, সমস্ত ভালো লাগা নিমেষে মুছে গিয়ে চোখে শ্রাবণ মেঘের ধারা বইতে শুরু করলো। কণ্ঠ পুচিয়ে এলো কান্নায়, ফ্যাসফেসে স্বরে বলল, দয়া করে আমার মাকে কিছু খেতে দিন, এভাবে শুধু পানি খেয়ে বাঁচা যায় না। ব্যথাতুর কণ্ঠের গুরুতর অনুরোধও হাসতে হাসতে উড়িয়ে দিল ন্যাসো। ঠোঁট কামড়ে ভুরু কুচকে বলল, তুমি বাঁচবে কি করে? ইব্রাত চোখের জল মুছে দৃঢ় কণ্ঠে জবাব দিল, আপনাকে পাওয়ার জন্য হলেও আমাকে বাঁচতে হবে। ইব্রাতের তাৎক্ষণিক বিলম্বহীন জবাবে এবার সম্পূর্ণ দৃষ্টি ওর ওপর দিল ন্যাসো। এলিজাবেথের মতো অপার সৌন্দর্য না থাকলেও ইব্রাতের মধ্যে এক ধরনের মায়া আছে অপরিসীম, গভীর, বাঁধনহীন। উজ্জ্বল শ্যামলা চেহারায় 4 দিনের অনাহারের ছাপ স্পষ্ট। পুষ্টিহীনতায় ক্লান্ত, হরিণের মতো টানা চোখ জোড়া নিচে অবদ্ধ কালো দাগ জায়গা দখল করেছে।
অথচ সেই শ্যামলা মুখশ্রীর বিপরীতে গাঢ় গোলাপি ঠোঁটজোড়া যেন ডোবাই ফোটা দুটি পদ্মফুল, স্নিগ্ধ আর সেই স্নিগ্ধতায় মোড়া গোটা অবয়ব। তবে নেশো সেই স্নিগ্ধতার বিপরীতে চিবুক শক্ত করল, দৃষ্টি কঠোর, গলা ঠান্ডা, চিবিয়ে চিবিয়ে ইটালিয়ান অ্যাকসেন্টে বলল, খুব কষ্ট হচ্ছে মায়ের জন্য না? যখন অন্য একটা মায়ের সন্তানকে দিনের পর দিন না খাইয়ে রেখেছিলে তখন কেমন লাগতো? খুব ভালো লাগতো, তাই না? এখন লাগছে না কেন? মেঝে খুব ঠান্ডা, অন্ধকারে থাকতে ভয় লাগছে। তখন সেই এতিম মেয়েটার কেমন লেগেছিল একবারও ভেবেছিলে? তোমার বয়সী একটা মেয়ে যখন ব্যাড টাচের শিকার হতো, নিজের কাছেও কি একটুও ইনসিকিউর ফিল হতো না? 7 হাতের একটা ঘরের মধ্যে দিনের পর দিন যখন ওকে আটকে রেখেছিলে তখন এত খারাপ লাগা কোথায় ছিল? ডু ইউ থিঙ্কস পিপল আর ফাকিং ফুল? নেশোর শেষের কথাগুলো ছিল ছাঁচালো, কর্কশতায় ভরা। ইব্রাতের সমস্ত কায়া কেঁপে উঠল। নেশো আগুন বর্ষণ করল কথায়, আর চোখে জ্বলল ক্রোধের অগ্নি। উপরের ও নিচের মাংসপিণ্ডের ওজনে ওর চোখের গোলমনি ছোট মাছের চোখের মতো দেখাচ্ছে, সংকুচিত তবে প্রাণবন্ত, যেন পর্বতমালায় মেঘহীন সাদা আকাশের নিচে কাটা কাটা গাছের ফাঁক গলে বেরিয়ে আসা পাহাড়ের গোলটিলা। বাদামি রঙের ছোট চোখ জোড়া, তবে এই বাদামি চোখে এখন দাউ দাউ আগুনের শিখা। ইব্রাত হেসে ফেলল, চোখে পানি সমেত, ভাঙা কণ্ঠে ফিসফিস করে বলল, তখন আমার জীবনে কেন আসলেন না? আরও কিছু বছর আগে দক্ষিণের দমকা হওয়ার মতো আপনার আগমন হলো না কেন? ছোট ছোট চোখ আরো ছোট হলো ইব্রাতের কথায়। নেশো তেরছা নজরে তাকিয়ে জিজ্ঞেস করল, মানে? একই স্বরে প্রত্যুত্তর করল ইব্রাত, তাহলে হয়তো আমি অনেক আগেই মায়ের শেখানো বুলি থেকে বেরিয়ে নিজের মন দিয়ে কথা বলতে পারতাম। চোখের সামনে থেকে রঙিন পর্দা সরিয়ে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারতাম। এই যেমন এখন বলছি, মন থেকে যা আসছে তাই বলছি। কানের পাশে কোনো কুপরামর্শদাতা নেই। বিশ্বাস করুন, আমি সত্যি অনুতপ্ত আমার কাজের জন্য। প্রেমে পড়ে আমি বুঝেছি কষ্ট কী জিনিস। খুব সুখে থেকে আমি কখনো এলিজাবেথের কষ্ট অনুধাবন করতে পারিনি। একটু থেমে ইব্রাত চোখ নামালো, কণ্ঠে অভিমান মেশানো স্বীকারোক্তি। সেদিন আপনাকে প্রথম দেখায় এক বুক ভালো লাগায় ছেয়ে গিয়েছিল মন। বুকের ভেতর ড্রিম ড্রিম শব্দ থামছিল না। সেই কঠিন মুহূর্তেও আমি ছিলাম এক অন্য জগতে। সুখের দোলায় দুলছিল মন। কিন্তু যখন আপনি চলে গেছেন তখন বুঝলাম আমার শূন্য শূন্য লাগছে। সেদিন থেকে আমি প্রথমবারের মতো এলিজাবেথের কষ্টটা বুঝতে শুরু করি, অনুভব করতে শিখি হারানোর যন্ত্রণা। আমি আম্মুকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। বিশ্বাস করুন, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে দয়া করে সাহায্য করুন। আপনাদের বসকে খুঁজতে অনেক চেষ্টা করেছি আমি আর বাবা, কিন্তু কোথাও পাইনি। প্লিজ বলুন না এলিজাবেথ কোথায় আছে, কেমন আছে? অনুশোচনায় জর্জরিত কথাগুলো উপেক্ষা করে উঠে দাঁড়ালো নেশো, চলে যাওয়ার জন্য উদ্যত হয়। তখনই পেছন থেকে ইব্রাতের অদ্ভুত যত সব প্রেমগীতি তেড়ে আসলো। তবুও থামে না নেশো, এগোতে থাকে। ভালোবাসি আমি আপনাকে। সারা জীবন এভাবেই বন্দি করে রাখুন, আর যেভাবেই রাখুন আপনার কাছেই রাখুন। আমরা বাঙালি মেয়েরা মরলেও ভালোবাসার মানুষের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। এতেই থামে না ইব্রাত, নিস্তেশ্বরে অনড়ভাবে বলতে থাকে, ভালোবাসা পায়ে ঠেলার জিনিস না, বুকে পুষে আগলে রাখতে হয়, নয়তো নষ্ট হয়ে যায়। আপত্তি নেই? পায়ের গটি নিটল রেখেই বলল নেশো গুরুগম্ভীর গলায়। চিলতে হাসল ইব্রাত, এবার মৃদু চেঁচালো দুর্বল গলায়, ধ্বংস হতে চাই আপনার প্রেমে। নেশো থামল, একপাশে ঘাড় বাঁকালো, তবে পেছন ফিরে তাকালো না। অদৃশ্য দূরত্ব বজায় রেখে রুষ্ট কণ্ঠে বলল, এই প্রেমের বিধ্বস্ততা ছাড়া কিছুই নেই। ধ্বংস তো তুমি হবেই মেয়ে। ইব্রাত কিছু বলার সুযোগ পাওয়ার আগেই লম্বা লম্বা পদক্ষেপে বেসমেন্ট ছাড়ল নেশো। কালো পোশাকধারী দুজন গার্ডের সামনে এসে শক্ত কণ্ঠে নির্দেশ দিল, আজ থেকে পানিও যেন না দেওয়া হয় এদের। গার্ডদের নিশ্চুপ সম্মতি দেখে তপ্তশ্বাস ফেলল নেশো। পায়ের গতি ধীর করে বাগানবাড়ির ভেতরে প্রবেশ করল, যেখানে অপেক্ষা করছে রিচার্ডের হিংস্র আচরণ, যার সম্মুখীন হওয়ার জন্য নিজেকে নিটল করে নিতে হবে। ক্লোরোফর্মের প্রতিক্রিয়া কাটাতেই পিটপিট করে চোখ খুলতে চেষ্টা করলো এলিজাবেথ। চোখের পাতায় যেন কেউ বিশাল আকৃতির পাথর রেখে দিয়েছে, অধিক ওজনে টলমল করছে। খুলতে পারছে না চোখ। তুলার মতো নরম বিছানার সাথে ধনুকের মতো বাঁকানো শরীর লেপ্টে আছে। অনুভব করছে সে, আশেপাশের শব্দগুলো বলে দিচ্ছে এখন সে সুস্থ সবল, আবাসিক কোনো এলাকায় আছে। গাড়ির হর্ন শোনা যাচ্ছে, খুব সম্ভবত কাছে ব্যস্ত কোনো রাস্তা, যেখানে বিরতিহীনভাবে ছুটে চলেছে যানবাহন বিভিন্ন গন্তব্যে। খোলা জানালা দিয়ে আসছে সতেজ বাতাস, প্রশান্তিময় মুক্ত প্রকৃতির গন্ধমাখা। বহুদিন পর সে বাতাস ছুঁয়ে দিচ্ছে এলিজাবেথের শুষ্কতায় খড়িয়ে যাওয়া শরীর। বহু কসরত করে অবশেষে চোখ খুলতে পারল এলিজাবেথ।
চোখের পাতা খুলতেই ফাঁক গলে উন্মুক্ত হলো এলিজাবেথের নিকষ। সুগভীর কালো আখি যুগল, তবে সোডিয়াম লাইটের তীর্য কালোতে তা বেশিক্ষণ টিকতে পারল না। আলো চোখে পড়তে দ্রুত হাতে চোখ ঢেকে ফেলল। কিছুক্ষণ নিয়ে ধাতস্থ হলো। আবারও চোখ মেলে উঠে বসতে বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল তার চোখ। হতভম্ব দৃষ্টিতে পুরো কক্ষ জুড়ে বলিয়ে নিল নজর অবিশ্বাস্যভাবে। এটাকে স্রেফ একটা রুম বলা ভুল হবে। কেউ খুব ধৈর্যের পরিচয় দিয়ে আদরের সাথে সাজিয়েছে এই ডিজনিল্যান্ড। এলিজাবেথের মনে হলো সে কোনো পিঙ্কিশ ওয়ার্ল্ডে অবতরণ করেছে। ক্লোজেট থেকে শুরু করে বিছানার বেডশিট, বালিশ, সোফা, পর্দা সবকিছুই পিঙ্ক। যেন কোনো ছোট্ট মেয়ের স্বপ্ন সত্যি হয়েছে। এমন ব্যক্তিগত কক্ষের জন্য কত মেয়ে না স্বপ্ন দেখে। খুব কম সংখ্যক নারীই আছে যারা পিঙ্ক অপছন্দ করে। এলিজাবেথের চোখে এখনও বিস্ময়ের ছায়া। মনে হচ্ছে সে এখনও স্বপ্নের মধ্যে ঘুরছে। সাথে সাথে রান্নাঘরের শক্ত মেঝে আর রিচার্ডের ভয়ঙ্কর ডার্ক থিমের ঘর থেকে এই সাজানো রুমে এসে সে নিজেকে মানতে পারছে না। কখনো বাচ্চাদের একটা কমন ট্রিক কাজ দেয়, এমনই কিছু মনে করে এলিজাবেথ নিজেকে ঘর থেকে বের করার চেষ্টা করলো। জিভ দিয়ে ওষ্ঠ ভিজিয়ে হাতে চিমটি কাটলো একটু জোরে। নখের দাগ বসে লাল হয়ে গেল পাতলা চামড়ায়। ব্যথায় চোখমুখ কুচকে ফেলে এলিজাবেথ। ঠোঁট কামড়ে দম আটকে কাপা কাপা চোখের পাতা আবার মেলে। এবার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম মনে হলো না। এটা সত্যি বাস্তব। বেডসাইডের দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে যায়। দিন দুনিয়ার কুলকিনারাহীন হয়ে হাসতে থাকে খিলখিল করে। হাতের বাঁধনে থেকেও বড় সাইজের দুটি ডোরেমন সযত্নে ধরতে গিয়েও ব্যর্থ হয়। এতক্ষণ বিস্ময়ের কারণে ডোরেমন দুটোকে খেয়ালই করেনি এলিজাবেথ। নারীসুলভ আচরণে আত্মসমর্পণ করে আবেগী হয়ে ওঠে এলিজাবেথ ছোটবেলার কথা মনে করে। একসময় তার বাবা নিজ হাতে তার রুমটিও এভাবে সাজিয়েছিল। তাদের ছোট কুঠির মধ্যে ওর জন্য একটি ছোট রাজপ্রাসাদ তৈরি করেছিল। সেখানে ছিল না কোনো কমতি, শুধু মায়া, ভালোবাসা এবং যত্ন। এলোকেশি অতি পরিচিত মধুমিশ্রিত মাতাল স্বরের সম্বিত ফিরে পায় এলিজাবেথ। দরজার সামনে খাবারের ট্রে হাতে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ গহ্বরে তাকাতেই চোখ জলজল করে উঠল ওর। ঠোঁটের কোণে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি। চোখ ভিজে এলো। ছুটে গিয়ে হামলে পড়ল পুরুষালী বৃক্ষপটে। অঝরে কাঁদতে থাকে। পুরুষটা রুক্ষ শক্তপোক্ত খসখসে হাতটা রাখলো এলিজাবেথের মাথায়। কিছুটা সময় দেয় এলিজাবেথকে নিজেকে সামলে নেওয়ার জন্য। দুর্বোধ্য মেয়েটি দীর্ঘ সময় পর প্রিয় মানুষের ছায়ায় আশ্রয় পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারে না। কান্না থামে না ওর, বরং ক্রমশ বাড়তে থাকে প্রতিটি মুহূর্তে। বৃক্ষপটের মালিকও যেন এ দৃশ্য থেকে এক অদ্ভুত তৃপ্তি পাচ্ছে। আটকে রাখতে চায় না নিজেকে। যুগান্তরের পর প্রিয় ছায়াটি কাছে পাওয়া, তাও আবার এত নিভৃতে, এক আশ্চর্য শান্তিতে ভরে তোলে বুক। মরুভূমির খরখর বুকে এক ঝিলিক বৃষ্টি যেন ফোঁটা ফোঁটায় ছড়িয়ে যাচ্ছে। একে অপরকে হারিয়ে ভুলে গেছে নিচের টুকরো কাচের খণ্ডাংশ। কিন্তু আর পারল কোথায়। এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে আড়ম্বরে ঘুমিয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে হৃদয় যতটা প্রশান্তি পেয়েছিল, এখন ঠিক তার থেকেও বেশি যন্ত্রণাদায়ক লাগছে সেই কান্না। আড়ষ্ট মেয়েটির কান্নার তীব্রতায় কেঁপে ওঠা প্রতিটি ঝাঁকুনি বুকের পাঁজরে হাতুড়ির আঘাতের চেয়েও গভীর। হৃদয় গহ্বরে যেন এক ঝড় উঠে। লোকটা অস্থির হয়ে ওঠে এলিজাবেথের কান্না থামানোর জন্য। এলোকেশি, এই এলোকেশি, এভাবে কাঁদে না পাখি, গলা বসে যাবে তো। কান্না থামায় না এলিজাবেথ। এই শ্রাবণের বাদ আজ এত সহজে নামবে না। ছটফট করতে থাকা মানবটি উপায়ন্তর না পেয়ে দুহাতে রাজলায় চেপে ধরল এলিজাবেথের ভেজা দুটি গলা। কেঁদে কেঁদে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। কাপা কাপা চোখের পাতা মিলে তাকালো এলিজাবেথ। দুটো খাতযুক্ত দৃষ্টি একত্রিত হতেই মানবটির বুকে হিমশীতল হাওয়ায় ছেয়ে গেল। ঠোঁট গহ্বরের ফাঁক গলিয়ে বের হলো প্রশান্তিময় নিঃশ্বাস। কণ্ঠস্বর খাদে নেমে যায় এলিজাবেথের কান্নায়, অস্পষ্ট স্বরে আওড়ায়। আমি আবারও হেরে গেলাম। ভালো মানুষ যে সয় তাকেই কেন সারা জীবন সইতে হয়? বেঁচে থাকার শেষ আশাটাও হারিয়ে ফেললাম আমি। তোমার কিছুই হয়নি এলোকেশি, এভাবে বলবে না প্লিজ। মনে না অচেতন মন। পাগলের মতো কাঁদতে থাকে এলিজাবেথ। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। মানবটিও হাঁটু ভেঙে বসল এলিজাবেথের সামনে। অনুভব করলো মাত্র কয়েক ঘন্টা আগে তার রাজ্যে আগমন করা এই লাশময়ী নারীর কান্নাগুলো যেন বিচ্ছে তার বৃক্ষপটে, যা মৃত্যু যন্ত্রণার সমতুল্য। জমে থাকা সকল কষ্ট আজ উষ্ণতার চাদরে আবদ্ধ হয়ে মোমের মতো গলে ভেতরে তাণ্ডবীয় ঝড় তুলে দেয়। উম্মাদের মতো নিজের চুল টানতে থাকে এলিজাবেথ। মানবটি ঘাবড়ে গিয়ে আবারও বুকের সাথে শক্ত করে চেপে ধরে এলিজাবেথকে। ছোটার জন্য মশরামুষ্টি করতে থাকে এলিজাবেথ। বুকের মধ্যে এলোপাতাড়ি কিল ঘুষি দিয়ে যাচ্ছে, তাও ছাড়ে না মানবটি। অনড়ভাবে বুকের সাথে চেপে রেখে স্বাচ্ছন্দ্যে সব ব্যথাই সহ্য করে নিচ্ছে। কান্নার বেগের সাথে তিরতির করে কাঁপতে থাকে এলিজাবেথের শরীর। আপনি আরো আগে কেন আসলেন না? ভালো মানুষ কেন আসলেন না বলুন না। শান্ত হও এলোকেশি, আমাকে ক্ষমা করে দাও। আমি সেই সময় দেশে ছিলাম না।
থাকলে এমনটা কখনোই হতে দিতাম না। বিশ্বাস করো, নিজেকে শক্ত করো। আঘাতপ্রাপ্ত মানুষ একদিন সব ভুলে গেলেও রব ভুলে না। ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রতিটি আর্তনাদ, প্রতিটি শব্দ, অডিও ভিডিও রেকর্ডিং সবকিছুই উপরওয়ালার কাছে মজুদ আছে। প্রতিশোধ যদি বান্দা নিত তাহলে অর্ধেক ভালো ছিল, কিন্তু শাস্তি যখন রব নেবেন নিশ্চয়ই তার জগৎ অত্যন্ত কঠিন হবে। নিশ্চয়ই আমাদের রব সরিষার পরিমাণ জিনিস ভুলে না। হঠাৎ এলিজাবেথ শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে ধাক্কা মারল মানবটিকে। অতর্কিত ধাক্কায় বেগ পোহাতে না পেরে উল্টে পড়ে যেতে নিলেও সামলিয়ে নিল নিজেকে, এক হাতের তালু দিয়ে মেঝেতে ভর দিয়ে। এলিজাবেথের হাত গিয়ে ছিটকে পড়ল ভাঙা কাচের টুকরোর উপর। তৎক্ষণাৎ পাতলা চামড়া ভেদ করে একদম ভিতরে ঢুকে যায় কাচ। গলগলিয়ে রক্ত বের হতে থাকে। এলিজাবেথ হাতের মাংসে বিঁধে থাকা রক্তাক্ত কাচের দিকে তাকিয়ে আওড়ায়, এগুলো আমার স্বপ্ন ভাঙার টুকরো কাজ, যা ছিল ভাঙা মনের গভীরে। আজ বদলে গিয়েছে সব। আমার ভেতরে ভেঙে চুরে রক্তক্ষরণ হচ্ছে। অ্যালোকেশি, স্টপ রিং সো সাইল্ডিশ। হাত থেকে রক্ত বের হচ্ছে, দেখতে দাও। এগোতে আসলে দূরে সরে যায় এলিজাবেথ। ঠোঁটের আগায় জড়ো হয়েছে তাচ্ছিল্যের হাসি, অথচ চোখ দিয়ে ছড়ছে অঝোর শ্রাবণ, না বলতে পারা কষ্টের প্লাবন, যা কাতর চোখে তাকিয়ে থাকা মানবের কাছে তীরের ফলার ন্যায় যন্ত্রণাদায়ক। এবার গলায় কাঠিন্যতা বজায় রেখে বলল, অ্যালোকেশি প্লিজ, ব্লিডিং বন্ধ করতে হবে। চোখে পানি সমেত অধর এলিয়ে হাসল এলিজাবেথ। জড়বস্তুর মতো জমে গিয়েছে একদম। আর মনে যে রক্তক্ষরণ হচ্ছে, তা রক্তের প্লাবনে ভেসে যাচ্ছি আমি। অপর পাশ থেকে শোনা যায় বিলম্বহীন জবাব, দাগ গেঁথে যাওয়া ক্ষত সরানোর ক্ষমতা হয়তো আমার নেই, তবে কথা দিচ্ছি প্রতিটি ক্ষতের দাগ শুভ্র ফুল দিয়ে ঢেকে দিব আমি। কেউ দেখবে না, কোনো দিন না। আর আপনি? যদি বাক্য দ্বারায় আমাকে নিয়ে, আমার দেখা নিয়ে, তবে নিজের চোখ দুটো নিজ হাতে নষ্ট করে দিব আমি। দেখব না আমি তোমার ক্ষতের দাগগুলো, তবুও সারিয়ে দিতে চাই আমি, মন থেকে চাই। সব মিথ্যে। আপন মানুষগুলোই যখন পারলো দূরে ঠেলে দিতে, আর আপনি? এই আপনি তোমার, শুধুই তোমার এই আপনিটা। কিছু কিছু সম্পর্কে রক্তের বন্ধনের প্রয়োজন হয় না অ্যালোকেশি। এভাবে কথার প্যাচে কথা বলে এলিজাবেথকে ব্যস্ত রেখে এগিয়ে গিয়ে খপ করে ধরে ফেললো এলিজাবেথের রক্তাক্ত হাত মানবটা। স্তম্ভিত ফিরে পায় এলিজাবেথ। এর মধ্যে মানবটি পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে হাত চেপে ধরে। জোরাজোরি করতে থাকে এলিজাবেথ হাত ছাড়ানোর জন্য। একসময় গলা ছেড়ে চেঁচালো, আমাকে ছোবেন না, আমি অপবিত্র। এলিজাবেথের কথায় থমকে যায় মানবটি। স্তব্ধ হয়ে তাকায় এলিজাবেথের দিকে। তাকালো এলিজাবেথের গলায়। ভালো করে খেয়াল করলে দেখতে পায় এখন এলিজাবেথের গলায় কালো ছোপ ছোপ দাগ স্পষ্ট। চোখ বুজে তপ্তশ্বাস ফেললো মানবটি। কয়েক মুহূর্তের জন্য আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে দিল দীর্ঘশ্বাসে। অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক, বরাবরের মতোই ঠোঁটের কোনায় অমায়িক হাসি। এলিজাবেথের হাতে রুমাল ভালোভাবে পেঁচিয়ে দিতে দিতে স্বাভাবিক গলায় বলল, তুমি পবিত্র ফুল, আকাশের সব থেকে উজ্জ্বল নক্ষত্র। যদি কোনো ঝড়ের কারণে নিজের আলো খইয়ে ফেলো, তবে আমি সূর্য হয়ে তোমাকে আলোকিত করে নিজের জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। এলিজাবেথ তাকিয়ে থাকলো কৃষ্ণ গহ্বরের দিকে। মানুষটা কতটি সাবলীল গলায় বলে দিত কত জটিল থেকে জটিলতার কথাগুলো। এমনটাও হওয়ার কথা ছিল না। পাপের শহরে রাতের আধারে স্বেচ্ছায় শরীর আদান প্রদান স্বাভাবিক হলেও কেউ অযাচিতভাবে নিজের চরিত্র খোয়ালে কলঙ্কের দাগ বসিয়ে দেয় সমাজ। এলিজাবেথের অভিব্যক্তি শূন্যের কোঠায় নিস্তেজ স্বরে বলল, মানে? মানবটি রুমাল দিয়ে কাটা জায়গা সুন্দর করে পেঁচিয়ে দিল। ওর হাতে লেগে থাকা রক্তগুলো নিজের গায়ে চাপানো পাঞ্জাবিতে রঙের মতো লাগিয়ে দিল। চোখ বড় বড় হয়েছে এলিজাবেথের। বুঝতে পারে না এরকম উদ্ভট কাজের কারণ। সাদা শুভ্র পাঞ্জাবি রক্তজবার অঞ্জলি রঙে রাঙিয়ে যায়। স্নান হাসলো লোকটা, হেসে বলল, লাগিয়ে নিলাম অপবিত্র রক্ত, নিজেও অপবিত্র হয়ে গেলাম। চলো এবার পবিত্র হয়ে একসাথে, পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে। কথাগুলো বলার সময় লোকটার গলায় ছিল না বিন্দু পরিমাণ জটিলতা, জড়তা। নিরুদ্বেগ ভাব নিয়ে দ্বিধাহীনভাবে বলে দিল অবান্তর কথাগুলো, যেগুলো লোকটার মুখে একদমই মানায় না। ব্যক্তিত্ব, প্রফেশন কোনো দিক দিয়ে যায় না উদ্ভট কথাগুলো তার সাথে। এলিজাবেথের অবয়ব দেখে ফিচেল হাসলো মানবটি। পেলব দুহাত রাখে এলিজাবেথের গালে। মানবের হাতের স্পর্শ লাগতেই যেন কারেন্টের শর্ট লাগলো। চিটকে দূরে সরে যায় এলিজাবেথ। সে এলিজাবেথের ইনসিকিউরিটি বুঝতে পেরে কিছুটা দূরে সরে বসে। ধাতস্থ গলায় বলে দিল এক অপ্রত্যাশিত কথায়, অ্যালোকেশি, আমায় বিয়ে করবে?
মাথায় যেন বাজ পড়ল এলিজাবেথের। আকাশ থেকে চাঁদ টপকে পড়েছে, সোনার মতো চমকালো। মানে এসব আপনি কি বলছেন? সবটা জানার পরেও? সবটা জেনেই বলছে লোকেশী। আমার হও, সুযোগ দাও, তোমাকে শুভ্রতার রঙে রাঙিয়ে দিব। গম্ভীর হয় এলিজাবেথের কণ্ঠস্বর। কোথায় আমি? আর কোথায়? কি যাতা বল। এবারও বাক্য শেষ করার আগে ছটফট করে উঠল মানবটি। ব্যগ্র গলায় বলল, এই আপনি তোমার, শুধুই তোমার এই আপনিটা। আমি পারবো না আপনাকে ঠকাতে, মাফ করুন আমাকে। আমাকে উদ্ধার করো এলোকেশী, প্লিজ। কপালে ভাঁজ ভাসমান হলো এলিজাবেথের। উদ্ধার মানে? তোমাকে হারানোর ভয়ে তিলে তিলে শেষ হয়ে যাওয়ার থেকে রক্ষা করো আমাকে। হ্যাঁ, আমি জানি তুমি হয়তো আমাকে তেমনভাবে ভাবনি কখনোই, কিন্তু আমি ভাবি। সেটা শুরু থেকেই সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম আমি, কিন্তু মাঝখান থেকে এক দমকা হাওয়া এসে সব উলটপালট করে দিয়েছে। অনেক কষ্ট করে আবারও তোমাকে ফিরে পেয়েছি এলিজাবেথ। আর হারাতে চাই না, প্লিজ আমার হয়ে যাও। তোমার সকল দায়িত্ব নিতে চাই আমি, সারিয়ে তুলতে চাই তোমার মনের ক্ষতগুলো। আপনার সুন্দর জীবনে আমি নোংরা লাগাতে চাই না, ভালো মানুষ। এলোকেশী, লুক এট মি পাখি। ঘুরে দাঁড়ানোর জন্য একটি শক্ত হাতের প্রয়োজন হয়। আমি তোমাকে আমার হাত বাড়িয়ে দিচ্ছি। দেখো, যা হয়েছে তাতে তোমার কোনো হাত নেই। এভাবে নিজেকে গুটিয়ে রেখো না। আমরা চাইলে আবার নতুন করে সব শুরু করতে পারি। সবকিছু আমাদের হাতে নেই। জীবনে এমন অপ্রত্যাশিত অনেক কিছুই হয়। আমরা চাইলে শেষটা সুন্দর করতে পারি লোকেশী। আমার স্ত্রী হিসেবে সমাজে স্বীকৃতি দিতে চাই তোমাকে, মুছে দিতে চাই তোমার সকল কলঙ্ক। চাঁদেরও কিন্তু কলঙ্ক আছে, তবু মানুষ সব সময় তার প্রিয় মানুষকে চাঁদের সাথে তুলনা করে। আর তুমি তো আমার বাগানে ফোটা সবচেয়ে রঙিন ফুল, যার স্নিগ্ধতা আর শুভ্রতায় হিংসে করে বাকি ফুল। তুমি হাতটা শুধু ধরো, আমি দেখিয়ে দিব সত্যিকারের সম্পর্কের মানে কি। বিরতিহীনভাবে কথাগুলো বলে হাত বাড়িয়ে দিল লোকটা। এলিজাবেথ ভেজা চোখে একবার তাকালো সুখের আশায় বাড়িয়ে দেওয়া হাতের দিকে, অতঃপর তাকালো কাতর দুটি চোখে। সহসই চোখ বুজে কান্নাচাপা কণ্ঠে বলল, আমি পারবো না আপনাকে কখনো স্বামীর অধিকার দিতে। নিজের শরীরের উপর ঘৃণা চলে এসেছে আমার। ভালোবাসা মানে আলিঙ্গন, আর আলিঙ্গন মানে প্রচণ্ড জোরে শক্ত করে জড়িয়ে ধরা, যেটা পাঁজরের ভিতর পাঁজর ঢুকে যায়, হোক সেটা শারীরিক বা মানসিক। তোমার শরীর চাই না আমার এলোকেশী, শুধু চাই তুমি আমার পাশে থেকো শেষ সময় অবধি। তোমার অনুমতি ছাড়া তোমার শরীরের স্পর্শ করব না আমি, কথা দিলাম। ভালোবাসার সমস্ত অনুভূতিগুলো হারিয়ে ফেলেছি আমি অপেক্ষা করব। টেক ইওর টাইম। যেদিন তুমি আমার ভালোবাসায় আত্মসমর্পণ করবে, সেদিন হবে আমার সব থেকে সুখের দিন। এই পৃথিবীতে সব থেকে খুশি থাকবো আমি সেদিন। সেই পর্যন্ত আমি অপেক্ষা করব, চেষ্টা চালিয়ে যাব তোমার মনে ভালোবাসার ফুল ফোটানোর জন্য। তবে শোনো, যেদিন এই প্রেমের ফাঁদে পা দাও না কেন, অগ্রিম বার্তা দিয়ে নিও মেয়ে, না হয় এত বড় ধাক্কা সহ্য করতে পারবো না। বলে ফিক করে হেসে দেয় মানবটি। এলিজাবেথ নিষ্প্রভ দ্বিধাহীন নজরে তাকিয়ে থাকলো কৃষ্ণ গহ্বরে। অকুতভয়ী হৃদয়ে বেগতিক দোটানার সাক্ষী। বিষণ্ণ অনুভূতির মিলনে চুপসে যাওয়া মনে হাজারো দোটানা। অহর্নিশে বারবার কর্ণপাত হতে থাকে সে ভয়ঙ্কর মুহূর্তের সময়গুলোতে করা আর্তনাদগুলো। মস্তিষ্ক, নিউরন, শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে প্রতিটা আর্তনাদ। অনুভূতির জোয়ারে ভেসে অম্মকরণের রক্তপাত কমাতে হলেও এলিজাবেথকে পারতে হবে। তারা হয়ে আর আকাশের মেঘে ভেসে থাকতে চায় না অধরা দিনের মতো। কাটক দিন তবুও কারোর আশায় চেয়ে না থেকে যন্ত্রণা বুকে বেয়ে মুছে ফেলতে হবে সে ব্যথাগুলো। নতুন কারোর মাঝে নিজেকে বিলীন করে দুটানা থেকে বেরোতে পারে এলিজাবেথ। কেউ আসুক ভালোবেসে ভরিয়ে দিক মন, আসুক এক নতুন সকাল ভেঙে দিয়ে কালো অতীত, বর্তমান রুদ্ধ করে স্তব্ধ আকাশে ঝিলিক দিয়ে উঠুক এক নির্মল বিশুদ্ধ দৃষ্টি। হৃদয়ে কপাটে আনাচে কানাচে দোলখাক কড়কড়ে সজীব বসন্তের দোলনা। এলিজাবেথ সব ভুলে চোখ জোড়ালো আলো নিয়ে মানুষটার কৃষ্ণ গহ্বরে তাকালো। যে কাতর চোখে তাকিয়েছে তার দিকে, চোখে একরাশ উদ্বিগ্নতা, উৎকণ্ঠা, বাড়িয়ে রাখা হাত আশাবাদী আশায়। অতীতকে এক মুহূর্তের জন্য কালো অন্ধকারে ঠেলে দিয়ে বর্তমানে ফিরে আসে এলিজাবেথ। শুধু চায় বর্তমান, এমন একটা সময় যেখানে নেই কোনো জোর জবরদস্তির ধ্বংসযজ্ঞ, পাপাচারে নিবিষ্ট অন্তহীন মরিচিকা। আছে শুধু নমনীয়তা, কমলতা, ফোঁস নিঃশ্বাস ছাড়ে এলিজাবেথ।
কাঁপতে থাকা হাত রাখলো পুরুষালী খসখসে কুটিল দৃষ্টিযুগলের আলিঙ্গন দৃঢ় হলো। মানবটির ঠোঁট গহ্বরের ফাঁক গলে ছুটে চলল প্রাপ্তির হাসি, যেই হাসি মিশে গেল আকাশে বাতাসে। এলিজাবেথকে সাবধানে তুলে নিয়ে খাটে বসালো। কান্নার তোর কমে এলো এলিজাবেথের, শান্তিস্রোত বহমান মুখশ্রীতে। মানবটি এলিজাবেথের হাত দুহাতে আবদ্ধ করে নিল, নিদারুণ কোমল স্বরে বলল, এই যে আজ ছুলাম, বিয়ের আগে আর ছুব না, আর কোনো দিনই তোমার অনুমতি ছাড়া তোমাকে ছুব না। একটু পর কাছে আসবে, খেয়ে নাও। এলিজাবেথের হাত ছেড়ে ইন্টারক্রমে কল করে মেটকে নতুন করে খাবার নিয়ে আসতে বলল। সে আবারও গিয়ে বসলো এলিজাবেথের পাশে। এলিজাবেথের অভিব্যক্তি মলিন, মানবের চোখের তৃষ্ণা যেন মেটে না। অনড়ভাবে তাকিয়ে থাকলো এলিজাবেথের রক্তাভ মুখে। আমি কোথায় আছি এখন? দেওয়ান মঞ্চিলে। চমকে ওঠে এলিজাবেথ। রসগোল্লার মতো গোল গোল চোখ কোটর থেকে পারলে বেরিয়ে আসে। বিস্মিত স্বরে বলল, কতক্ষণ যাবত এখানে আছি? কাল রাত থেকে। এখন কটা বাজে? এখন সন্ধ্যা 7টা বাজে। চমকে উঠল এলিজাবেথ। দ্বিতীয়বারের মতো শুকনো ঢোক গিলে বলল, এতক্ষণ ঘুমিয়েছি আমি? মানবটি অপরাধীর ন্যায় মাথা নত করে ফেলে, ঠোঁট কামড়ে স্মিত হেসে বলে। এবার চোখ ছোট ছোট করে চাইল এলিজাবেথ। সরাসরি দৃষ্টিতে নিক্ষেপ করে নিকটে চুরের মতো চুপসানো মুখে বসে থাকা মানবে। আসলে ক্লোরোফর্ম একটু বেশি পড়ে গিয়েছিল। ওটা আপনি ছিলেন? না, তোমাদের পাড়ার দস্যু পাগলা। ফিক করে হেসে দেয় এলিজাবেথ। বহুদিন পর ঠোঁটে ফুটে সেই চঞ্চল হাসি। তা মনোমুগ্ধকরভাবে তাকিয়ে দেখল মানবটা। হঠাৎ হাসি থেমে গেল এলিজাবেথের। চেহারায় চিরায়ত গম্ভীর ভাব ফিরে আসে। আমাকে ডাক দিলেন না কেন? আর সত্যিটা আপনি জানলেন কি করে? আর ওই গোপন জায়গায় পৌঁছালেন কিভাবে? আমার চাচা কেমন আছে? ওই পশুটা ওদের কোনো ক্ষতি করেনি তো? ইব্রাত ঠিক আছে তো? আরে আরে, শ্বাস তো ফেলো, ধীরে ধীরে প্রশ্ন করো, আমি উত্তর দিচ্ছি। অস্থিরতা কমে না এলিজাবেথের। ছটফটিয়ে উঠে বলল, বলুন না। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। প্রথম প্রশ্নের উত্তর হলো, এতটা আড়ম্বরে ঘুমাচ্ছিলে যে ডাকতে ইচ্ছে হলো না। আর সত্যিটা জেনেছি শিহাবের কাছ থেকে। 2 দিন আগে দেশে ফিরেই শিহাবের সাথে দেখা করি। আমি তখনই সব জানতে পারি। তারপর অনেক খোঁজে, অনেক লোক লাগিয়ে সবশেষে বহু কসরতে পেয়েছি তোমাকে। তাই তো এত দেরি হয়ে গেল। আর তোমার চাচা চাচির খোঁজ নেওয়া হয়নি। আমি শুধু পাগলের মতো খুঁজছিলাম তোমাকে। আমাকে ক্ষমা করে দাও লোকেশি। তোমার এত খারাপ সময়ে আমি তোমার পাশে থাকতে পারিনি। দেশে এসে আমরা ওদের সাথে দেখা করতে যাব, কেমন? কথার পারদে এলিজাবেথ দ্রুত সবেগে আওড়ালো। ফিরে এসে মানে? কোথায় যাচ্ছি আমরা? আমরা ভোরের ফ্লাইটে আমেরিকা যাচ্ছি। কেন? আপাতত ওটাই আমাদের জন্য সেভ হবে। ওই গ্যাংস্টার এখন দেশে আসছে, নিশ্চয়ই পাগলের মতো খুঁজছে আমাদের। রিচার্ডের কথা মনে পড়তে বিষাদে ছেয়ে গেল এলিজাবেথের মন। আবারও চোখ ভিজে আসে, ভাঙা গলায় শুধায়, কেন আমার এই নোংরা জীবনের সাথে জড়াতে চাচ্ছেন? কতদিন পালাতে পারবেন এভাবে? অপর পাশ থেকে শোনা গেল রাশভারী আওয়াজ, বলল, গোপনীয়তা হলো শক্তি। মানুষ যা জানে তা ধ্বংস করতে পারে না। আর তুমি তো আমার কাছে সব থেকে মূল্যবান জিনিস, যা সযত্নে আগলিয়ে রাখবো আমি সারা জীবন। শুধু একবার লিখিত দলিলখিতভাবে আমার হয়ে যাও। কারোর শ্রাদ্ধ নেই তোমাকে আমার থেকে আলাদা করার। বিষণ্ণ মন তবুও মানে না। চোখের সামনে ঝলক দিতে থাকে রিচার্ডের নৃশংসতা। হঠাৎ মৃত্যু পথযাত্রী রোগীর মতো ছটফট করতে থাকে এলিজাবেথ। ছটফটে গলায় বলতে থাকে, রেশমা মা, নিশ্চয়ই ওরা কোথায়? আমাকে না পেয়ে নিশ্চয়ই ওই জানোয়ারটা ওদের মেরে ফেলবে। যে করেই হোক ওদের বাঁচান প্লিজ। এই মাতৃ ছায়া আমি হারাতে চাই না। হারাতে হারাতে সর্বশান্ত আমি। মানবের মুখে আধার নেমে আসে। এলিজাবেথের কাছে চেপে গেল পুরো বিষয়টি। এই সুন্দর মুহূর্ত নষ্ট করতে চায় না কোনোভাবেই। জলদ গম্ভীর গলায় বলে, তুমি চিন্তা করো না লোকেশি, আমি ওনাকে তোমার কাছে নিয়ে আসবো খুব শীঘ্রই। এরই মধ্যে মেট খাবার নিয়ে আসে। এলিজাবেথ আর কোনো কথা বলে না, চুপ হয়ে যায় একদম। ডুবে গেল ভাবনার জগতে। পুরুষালী হাটটি যখন মুখের সামনে খাবারের লোকমা তুলল, তখন ধ্যান ভাঙল ওর। বিনা বাক্যে মুখে তুলে নিল এলিজাবেথ। এই ছোট ছোট যত্নের কাঙ্গালি তো সে ছিল এতকাল যাবৎ। এলিজাবেথকে খাবার খাইয়ে দিয়ে উঠে দাঁড়ায় মানব। বেডসাইড থেকে একটা খাম নিয়ে বাড়িয়ে দেয় এলিজাবেথের দিকে। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় এলিজাবেথ। তোমার পাসপোর্ট, ওদিকে ক্লোজেট, প্রয়োজনীয় সকল কিছু আছে। ফ্রেশ হয়ে নাও, একটু পর কাজে আসবে বলে চলে গেল সে। এলিজাবেথ তাকিয়ে থাকে খামের দিকে, তবে দৃষ্টি সেখানে নেই, কানে। বস,
দেওয়ার মঞ্জিল থেকে এইমাত্র একটা GTR 35 বের হলো। কিছু করব? যেতে দাও। এয়ারপোর্টের দিকে যাচ্ছে বস। অপর পাশ থেকে রিচার্ডের নিরুদ্বেগহীন স্বরে একই জবাব। যেতে দাও। ব্রাউন চুলের আড়ালে লুকিয়ে থাকা ললাটে ক্ষীণ এক ভাঁজ ফুটে উঠল ন্যাশর। কাল থেকে রিচার্ডের আচরণ একটু বুঝে উঠতে পারছে না। কায়ানাত নামের এই মানুষটি শুরু থেকেই তার কাছে এক রহস্যময় গোলকধাতা, যার কেন্দ্রে পৌঁছানো আজও সম্ভব হয়নি। সাধারণ এক বাংলাদেশি ছেলে কিভাবে ইতালির পাপময় সাম্রাজ্যের রাজা হয়ে উঠল সেই গল্প আজও স্পষ্ট, অধরা তাদের কাছে। বলেই কল কেটে দেয় রিচার্ড। ন্যাশর আর মাথা ঘামায় না, ফোনটা পকেটে রেখে গাড়ি স্টার্ট দেয়। গন্তব্য বাগান বাড়ি। তবে মস্তিষ্ক থেকে কৌতূহল মুছে ফেলা এত সহজ নয়। রিচার্ডের চোখে এলিজাবেথের জন্য কখনো কোনো বিনয় বা মুগ্ধতা দেখেনি তারা। তবু এলিজাবেথের চলে যাওয়া কেন রিচার্ডকে এতটা আগ্রাসী করে তুলেছিল? আবার হঠাৎ এতটা শান্ত হয়ে যাওয়ারই বা মানে কি? কারণ হাজারো প্রশ্ন মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে ন্যাশর, যেগুলোর উত্তর পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। রিচার্ড অনুভূতি প্রকাশে ব্যর্থ এক মানুষ। পাপাচারের নিবিষ্ট জীবন তার কোমল মনকে মরিচিকার মতো বিলীন করে দিয়েছে বহু আগেই। কোমলতা হারিয়ে বুকে জন্ম নিয়েছে হিংস্র নরখাদক পশুর হৃদয়। রক্তক্ষরণের বদলে রক্ত ছড়াতেই অভ্যস্ত হয়ে উঠেছে তার যান্ত্রিক হৃৎপিণ্ড। তবে হঠাৎ এতটা শান্ত হয়ে যাওয়ার মানে কি? যার জন্য এত দূর থেকে এসেছে এক কলে? এলিজাবেথ রিচার্ডের জিত ছাড়া কিছুই না। রিচার্ড যা চায় সেটা যে কোনো মূল্যে হাসিল করে। তাহলে কি এলিজাবেথও ছিল কেবল এক মুহূর্তে জিত? কিন্তু রিচার্ডের ক্ষেত্রে জিত মানেই এক অপ্রতিরোধ্য সংকল্প, যা অর্জন না হওয়া পর্যন্ত সবকিছু ধ্বংস করে ফেলতেও পিছপা হয় না রিচার্ড। ঈগলের মতো হাজার ক্রোশ দূর থেকেও শিকারের ওপর ছো মেরে পড়তে পারে। তাহলে হঠাৎই নিক্ষিপ্ত কেন? নানান চিন্তায় ডুবে গিয়ে ন্যাশো গাড়ি চালিয়ে যেতে থাকে। উত্তরহীন প্রশ্নগুলো মনের ভেতর ঘূর্ণির মতো পাক খেতে থাকে। ঘুমাবে বলে কল কাটল, ঘুমায় না রিচার্ড। অবশিষ্ট মদের বোতলটা হাতে তুলে নিল। কালচে ঠোঁটের ফাঁকে বোতল গুজে দুদাতের ফাঁকে কর্ক চেপে ধরে এক মুচড়ে খুলে ফেলল। অতঃপর এক ঢোকে পুরো বোতল শেষ করে। শেষ হতেই ফাঁকা বোতলটা ছুঁড়ে মারে দেয়ালে। প্রচণ্ড শব্দে ভেঙে চুরমার হয়ে ছড়িয়ে পড়ে কাচের টুকরো। গোছানো ঘর ইতিমধ্যে ময়লার স্তূপে পরিণত হয়েছে। মেঝে চুড়ে ভাঙা কাজ, ড্রাগসের প্যাকেট, আরও ছড়িয়ে ছিটিয়ে আছে ইঞ্জেকশন। পুরো কক্ষ যেন এক বিধ্বস্ত রাজ্য। সারা রাত এসবের মাঝেই ডুবেছিল রিচার্ড। অথচ এত মদ গেলেও নেশা ধরছে না। ক্রোধ সামলাতে না পেরে বারবার বোতল ভেঙে ফেলছে। সিগারেট আর ড্রাগের তীব্র গন্ধে চারপাশ ভারিয়ে উঠেছে। অতিরিক্ত ইঞ্জেকশন পোষের কারণে হাতে ছোপ ছোপ রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেছে। তবুও রিচার্ডের মধ্যে কোনো ব্যথার অনুভূতি নেই। তীব্র ক্রোধে মটমট করছে রিচার্ডের ধারালো চিবুক। দাঁতে দাঁত পিষে উঠে দাঁড়ায়। ব্যগ্র পায়ে এগিয়ে যায় ক্যাবিনেটের দিকে। আর কোনো মদের বোতল নেই। মুহূর্তেই ঝড়ের মতো ঘরের অবশিষ্ট সবকিছু ভাঙচুর করতে থাকে রিচার্ড। 9 ঘন্টা 30 মিনিটের দীর্ঘ জার্নি করেও ক্লান্তির লেশমাত্র নেই শরীরে, বরং এক দানবীয় ক্রোধ চেপে বসেছে অস্তিত্বে। তবুও ঠোঁটের কোণে জড়িয়ে আছে এক রহস্যময় অবেধ্য অভিব্যক্তি। ভাঙা গাছের উপর দিয়ে উম্মাদের মতো হেঁটে গিয়ে দাঁড়ায় টেরেসের কিনারে, দৃষ্টি নিক্ষেপ করে ঘন জঙ্গলের সীমান্তে প্রতীকের মতো সোজা দাঁড়িয়ে থাকা উঁচু গাছগুলোর দিকে চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করল, You have to pay for it, Red. স্বরে যে চোখে নির্ভয়ের দীপ্তি, নিস্তেজ অথচ তীব্র প্রতিশোধের শ্রীয়মান আগুন। প্লেন এভিয়েশনে আছে। ভুবনের সাথে কোনো রকম যোগাযোগ না রেখে বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে, মহাকাশের শূন্যতার মধ্যে দিয়ে সাদা মেঘ গলিয়ে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে প্লেনটি। উদ্দেশ্যে USA। মৃদু আকারে কাচের গ্লাস ভেদ করে দেখা যাচ্ছে মেঘেরা কিভাবে সমস্ত আকাশ দখল করে ছড়িয়ে ছিটিয়ে আছে। ভাব এমন এক একজন এক এক দল গঠন করে গোপন বৈঠকে আছে। নীল আকাশে সাদা মেঘের রাজত্ব। ব্যস্ত শহর গুটি গুটি পিঁপড়াদের দলের মতো লাগছে উপর থেকে, যারা সারি সারি হয়ে ছুটে চলেছে এখান থেকে ওখানে খাদ্য সংগ্রহের তাগিদে। উইন্ডো সাইডে বসেছে এলিজাবেথ। এটা ওর ফার্স্ট প্লেন জার্নি নয়, তাই অভিব্যক্তি একদমই স্বাভাবিক। সুদূর আকাশের পানে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সেই কখন থেকে। জড়বস্তুর মতো একদম জমে রয়েছে। দৃষ্টিতে প্রাণ থাকলেও ধ্যান নেই তাতে। ডুবে আছে এখনো রাতের ঘটনায়। এই মানুষটার সান্নিধ্যে আসা হয়েছে এখনো 2 দিনও হয়নি। এখনই কিভাবে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছে তার। মাথার উপর ছায়া দিচ্ছে বটবৃক্ষের মতো, যা কখনোই পায়নি এলিজাবেথ, কখনোই না। অন্ধকার জগৎ থেকে তুলে এনে আলোর দিশারি করছে তাকে। হাত বাড়িয়ে দিচ্ছে সামনে এগোনোর জন্য। অন্যের কলঙ্ক মুছতে গিয়ে নিজের জীবনে কাদা মাখিয়ে ফেলছে। কত সহজেই পারছে লোকটা। তবুও কৃষ্ণ গহ্বরে নেই একটু বিষাদের ছাপ। ফ্ল্যাশব্যাক। হঠাৎ অসুস্থতার কারণে কাজই আসেনি। মাঝপথ থেকেই তাকে হসপিটালে নিয়ে ভর্তি করা হয়, বিয়ে পড়ানোর পরিবর্তে।
পরবর্তীতে উকিল নিয়ে আসা হয়, সিদ্ধান্ত নেওয়া হয় রেজিস্ট্রি করা হবে আপাতত। দেশে ফিরে আবার ঘটা করে বিয়ের অনুষ্ঠান করা হবে। তাকবীর দেওয়ান যার নামে দলীয়করণ হবে এলিজাবেথ একটু পর একটা সাইনের মাধ্যমে অতি সুদর্শন এবং মহৎ হৃদয়ের অধিকারী পুরুষের সাথে জড়িয়ে দিবে নিজের অগোছালো জীবন। যে মানুষটা কথা দিয়েছে তাকে আগলে রাখবে সযত্নে। মাটিতে পড়ে থাকা ফুলগুলোর মতো শখ করে তুলে তাকে বৃক্ষপাটের বাঁ পাশে সাদা শুভ্র পাঞ্জাবির পকেটে রেখে দিবে অতি যত্নে। এক মুহূর্তের জন্য নিঃসঙ্গতায় পুড়তে দিবে না। পথে মাঠে মিছিলে সব জায়গায় সঙ্গী হিসেবে রেখে দিবে বুকের বাঁ পাশে। বাপাচরের হাড়ের অংশ করে নিবে তাকে। পবিত্র বন্ধনে আবদ্ধ হবে। কলঙ্কিত নারী থেকে হয়ে উঠবে এক নিষ্ঠাবান আদর্শ নীতিমালায় রচয়িত পুরুষের স্ত্রী। মিনিস্টার তাকবীর দেওয়ানের স্ত্রী, যাকে সে চিনত খুব আগে থেকে, অনেক ভালো করে। বিয়ের কথা একটা কাকপক্ষীকেও জানানো হয়নি। তাকবীর এলিজাবেথের নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্ত নেয় আর কিছুদিন পর সবাইকে জানাবে বিয়ের কথা। যখন অনুষ্ঠান করা হবে, মিনিস্টারের বিয়ে রাতারাতি ছড়িয়ে যাবে সকলের মাঝে। এভাবেই পরে তা কর্ণপাত হবে সেই নিকৃষ্ট মানবের। তাই কোনো রিস্ক নিতে চায়নি তাকবীর। বাবা তাজুয়ার আর নিজের দুই বিশ্বস্ত বডিগার্ড রিয়ানকে নিয়ে বিয়ে সম্পন্ন করার চিন্তাভাবনা করে স্বল্প আয়োজনের মাধ্যমে। বিয়েতে এলিজাবেথের কোনো প্রকার অভিব্যক্তি বা ভূমিকা দেখার মতো ছিল না, না কোনো আগ্রহ, না কোনো উৎফুল্লতা, এমনকি কাঁদেনি একবারের জন্য। হঠাৎ করেই নিজেকে শক্ত কলসে আবদ্ধ করে ফেলে। তাকবীর নিজে পছন্দ করে এলিজাবেথের জন্য একটা লাল টুকটুকে বেনারসি কিনে আনে, কিন্তু এলিজাবেথ পরতে চায়নি। তা নিয়ে তাকবীরও তেমন জোর করেনি এলিজাবেথকে। সম্পূর্ণ এখতিয়ার থাকা সত্ত্বেও চাপ দেয়নি এলিজাবেথকে। মনের ইচ্ছা মনের মধ্যেই পোষণ করে রাখে কোনো এক বৃষ্টিবাদল দিনের জন্য। পরনের সাধারণ 3 পিস নিয়ে বিয়েতে বসে এলিজাবেথ। তাকবীর রক্তমাখা পাঞ্জাবি পরিবর্তন করে গায়ে নতুন পাঞ্জাবি চাপায় সাদা রঙের। এলিজাবেথ এক মুহূর্তের জন্য তাকিয়ে দেখেনি তার পাশে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকা বাগদত্তার দিকে। তাকবীর শূন্য অভিব্যক্তিতে তাকিয়েছিল এলিজাবেথের নিস্তেজ হয়ে থাকা মুখশ্রীতে, আর তার আকুল মন খুব করে চাইছিল তার এলোকেশু একটু হাসুক, তার মতো ভেতরে ভেতরে হলেও ছটফট করুক একটু একে অপরের হওয়ার খুশিতে। ব্যাস এটুকুই চাই শুধু তার। তবে এবারও জোর করলো না তাকবীর এলিজাবেথের মনের অবস্থা ভেবে। সময় দিল আড়ষ্ট মেয়েটাকে একটু মানিয়ে নেওয়ার জন্য। সে অপেক্ষা করতে রাজি, করবে অপেক্ষা। উকিল সাহেব সকল কাগজপত্র রেডি করে রাখে। বিয়ান দুজনেই তাকবীরের পাশে বুক বেঁধে দাঁড়িয়ে আছে। দুজনের মুখেই আন্তরিক হাসি। যথারীতি সবকিছু সুন্দরভাবে এগোতে থাকে। তবে বাদশাহের তাজুয়ার দেওয়ানের ক্ষেত্রে বিয়ের আগ মুহূর্তে বিকট শব্দ করে দরজার ছিটকেনি খুলে বেরিয়ে আসে গমগম পায়ে। বয়সের তোড়ে চামড়া ঝুলে পড়া চোয়াল ক্রোধে কটমট করছে। শান্তশিষ্ট পরিবেশ কেঁপে উঠল তার হুঙ্কারে। তাকবীরের দিকে এগিয়ে দেওয়া রেজিস্টার পেপার হাত থেকে পড়ে যায় উকিলের। ঢোকিলে তাকালো প্রাক্তন সংসদ সদস্য তাজুয়ার দেওয়ানের দিকে। এলিজাবেথ কেঁপে উঠে চোখ মুখ কুঁচকে রাখে। বীর, আমি আবারও বলছি, এই মেয়েকে তুমি বিয়ে করবে না। বাবার কথায় চিবুক শক্ত হয়ে গেল তাকবীরের। উঠে 2 কদম এগিয়ে গিয়ে দাঁড়ালো বাবার সামনে। কণ্ঠ যত সম্ভব খাদে নামানোর চেষ্টা করে বলে, আব্বা, আপনি ভিতরে যান। ছেলের নরম কণ্ঠে যেন 2 কদম এগিয়ে গেল তাজুয়ার দেওয়ান। জিদ্দি গলায় বলল, যাব, তুমি আমার সাথে চলো, কোনো বিয়ে হবে না এখানে। আব্বা, আমি আপনাকে যেতে বলছি। আমার কথার বাইরে যাবে না বীর। আব্বা, আপনার ওষুধের সময় হয়ে গেছে, খেয়ে ঘুমান গিয়ে। আমার কথা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে না। ভুলে যাবে না আমার সন্তান তুমি, তোমার ঘর থেকে হইনি আমি। তাকবীর চোখ বুজিয়ে ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেলে রাগ নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা চালিয়ে গেল। সবিনয়ে বলল, তাই বলছি আব্বা, ঘরে যান। আমি কোনো রকম ঝামেলায় জড়াতে চাচ্ছি না। এই মুহূর্তটা খুবই স্পেশাল আমার জন্য। তাজুয়ার দেওয়ানের সেই জিদ্দি গলা বলল, এ বিয়ে কোনোদিনে হবে না, অন্তত আমি বেঁচে থাকতে তো নাই। সংযম হারাতে থাকে তাকবীর। বাবা চোখে চোখ রেখে চিবিয়ে চিবিয়ে বলল, বিয়ে তো হবেই আব্বা, তাও আজই, সেটা আপনি না মানলেও। এবার চেঁচাতে শুরু করলেন তাজুয়ার। বলেন, সাধারণ একটা 2 টাকার মেয়ের জন্য বাবার সাথে উঁচু করার কথা বলছো? এই মেয়ে রূপ দেখি আমার ছেলের মাথা খেয়েছিস। নষ্টা মেয়ে ছেলে ও 2 টাকার মেয়ে নয়, আমার ভালোবাসা। ভালোবেসে নিয়ে এসেছি আমি, বুকে নিয়ে রাখার জন্য। যদি এই গলা দিয়ে আমার স্ত্রীর ব্যাপারে আর একটা নোংরা কথা বের হয়, খোদার কসম, তবে সেই গলায় 5 আঙ্গুলের দাগ বসিয়ে দিতে একটু দ্বিধাবোধ করব না আমি আব্বা। প্রচণ্ড জোরে চেঁচালো তাকবীর ভদ্রতার খলস থেকে বেরিয়ে। নিয়ন্ত্রণের বাইরে গিয়ে উগ্রতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল।
গ্রীবা অংশের নীলচে রগগুলো ফুলে ফেঁপে উঠেছে। এতক্ষণ দম আটকে সকল অপমান সহ্য করে নিলেও এবার চোখ মেলে তাকায় এলিজাবেথ। ভিজে গেল চোখের পাতা। জলে টইটম্বুর আঘেদায় মেলে জোরালো আলো নিয়ে তাকালো তাকবীরের দিকে। পুলকিত হয়ে গেল নারী মন। এক বুক ভালো লাগা ছেয়ে গেল মনে। আধারে তলিয়ে যাওয়া মন আকাশে ঝিলিক দিয়ে উঠল এক নির্মল বিশুদ্ধ দ্যুতি। সব ভুলে উৎফুল্ল চোখে দেখা গেল রাগে ফুঁসতে থাকা কৃষ্ণগহ্বর। তাজওয়ার দেওয়ান স্তব্ধ হয়ে যায় ছেলের এহেন উগ্রতা দেখে। তাকবীর তাজওয়ার দেওয়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে ক্রন্দ পায়ে আবার গিয়ে বসে আগের জায়গায়। তাকবীর রাগে ফুঁসতে ফুঁসতে কোন দিকে না তাকিয়ে হাতড়ে নিচে পড়ে কাজগুলো তুলে পাত্রের জায়গায় সই করে এগিয়ে দেয় এলিজাবেথের দিকে। এলিজাবেথ রাগে গিজগিজ করতে থাকা চিবুকে তাকিয়ে ঘোরের মধ্যেই সই করে দেয়। এলিজাবেথ ভাবনায় এতই মজে রয়েছে যে কেউ যে তাকে দু চোখে গিলে খাচ্ছে তার খেয়াল নেই। গালের নিচে হাতের তালু ঠেকিয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে তাকবীর একগুঁয়ে দৃষ্টিতে। গভীর চোখ দুটো আসলে সে জড়িয়ে রেখেছে তার এলোকেশির পা থেকে মাথা পর্যন্ত। 16 এক লাস্যময়ী নারীর শীর্ণকায় স্তম্ভিত হয়েছিল সে। 4 বছরের গঠনে অনেক পরিবর্তন আসলেও চেহারা থেকে বিষাক্ত মায়া এক ফোঁটা এদিক সেদিক হয়নি। এই মায়াময় চেহারায় যে এক পলক তালাকেলেই নিজের ধ্বংস দেখতে পায় প্রেমিক পুরুষ। উলট পালট হয়ে যায় ভেতরের সবকিছু। সময় কত দ্রুত চলে যায়। ক্যালেন্ডারের পাতায় পিছিয়ে গেল আরও 4 বছর পূর্বে। চৈত্র মাসের ব্যবসা গরমে খেকা করছিল চারিপাশ। খালবিলের পানি শুকিয়ে মাটি খড়খড় হয়ে যায় সে সময়। ঠিক তেমনিভাবে ভিতরে খরার মতো শুকিয়েছিল এক শীর্ণ মানবের। সেদিনটা ছিল ইলেকশনের দিন। বিপুল ভোটে জয়লাভ করেও মনের মধ্যে কোথাও বিজয়ের আনন্দের ছিটেফোঁটাও ছিল না। অযাচিত কারণে বিষাদে ছেয়েছিল অন্তঃকরণ। 12টায় ফলাফল প্রকাশিত হলো। ফলাফল শোনার পরপরই তাকবীর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে একা একা কোনো বডিগার্ড ছাড়াই। এই ব্যস্ত শহরে মন একটু এটা থাকতে চাইছে যেখানে থাকবে না কোনো কোলাহল। যেই ভাবা সেই কাজ। আবাসিক এলাকা থেকে গ্রাম্য রাস্তার দিকে যেতে থাকলো তাকবীর। সুবিস্তৃত মাঠের মতো খোলা জায়গা পেয়ে গাড়ি থামায় তাকবীর। একটা বটগাছের নিচে গাড়ির ডোর খুলে বের হতেই এক পশলা শীতল হাওয়া ছুঁয়ে দিল গা। চোখ বুজে শুষে নিল তাকবীর সেই স্নিগ্ধময় প্রকৃতির স্বদেশ হাওয়া। বাতাসের তোড়ে পাঞ্জাবির নিচের অংশ এপথ ওপথ ধরে দুলতে থাকে। দমকা হাওয়ায় কোকড়া চুলগুলো এলোমেলোভাবে উড়ে কপালে বিছিয়ে যায় কিছু সংখ্যক। প্রশান্তিময় বাতাসগুলো শরীরে মাখিয়ে নিয়ে চোখ মেলে তাকায় তাকবীর। ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকাতে গিয়ে হঠাৎ চোখ যায় বটগাছের উপরে। এক মুহূর্তের জন্য শক্ত গঠনে আবদ্ধ পুরুষালী দেহ কেঁপে ওঠে, দুকদম পিছিয়ে যায়। শুকনো ঢোক গিলতে থাকে। প্রচলিত এমন অনেক কথা শুনেছে ভর দুপুরে নাকি বের হতে নেই। শাকচুন্নি ঘুরে বেড়ায়, বিশেষ করে বটগাছে। তবে একজন গণমান্য সুনামধন্য মিনিস্টারের চরিত্রের সাথে এসব উদ্ভট কথাবার্তায় বিশ্বাস করা কখনোই শোভা পায় না। সাহস সঞ্চয় করে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিল তাকবীর। বটগাছের সরু চিকন ঢালের মধ্যে দিয়ে মোটা মোটা পাতার ফাঁক দিয়ে ঝুলে আছে এক মুঠো লাল লম্বা লম্বা চুল। এক পা বাড়ালো তাকবীর। তখনই ভেসে আসলো মেয়েলির সুমধুর কণ্ঠস্বর। এক মুহূর্তের জন্য থমকে যায় তাকবীর। ভয় পাবেন না, এই পাড়ায় ভূত নেই, আমি মানুষ। মস্করা হচ্ছে? এই দিন দুপুরে কোনো মানুষ গাছের ডগায় উঠে বসে থাকে? আমি তো মেয়ে মানুষ। গাছের উপর থেকে আগত মধু মিশ্রিত কণ্ঠে এমন বাবলা কথা শুনে কপাল কুঁচকে গেল তাকবীর। গমগমে গলায় বলল, মানে? কুকুর দেখে ভয় পেয়ে গাছে উঠেছি। তাকবীর ভ্রু গুছিয়ে ঠোঁট কামড়ে আশেপাশে তাকালো। সত্যি তার গাড়ির পেছনেই কতগুলো কুকুর দল বেঁধে দাঁড়িয়ে আছে। তারাও যেন অপেক্ষা করছে কখন গাছ থেকে পাড়িটা নামবে আর হাউমাউ খাও বলে হাপিস হাগাপিস করে খেয়ে ফেলবে। এবার সবকিছু পরিষ্কার হলো তাকবীরের কাছে। পুরো কথার ছট আবারও মাথা ঘুরায়, ঠোঁট কামড়ে হাসলো। হেসে নিচ থেকে একটা বড় ইটের ভাঙা অংশ নিয়ে কুকুরগুলোর দিকে ছুঁড়ে মারতেই দৌড়ে পালিয়ে যায় সবগুলো। মেয়ে, নামতে পারো এবার, কুকুরগুলো চলে গিয়েছে। সত্যি তো? বাক্য কর্ণপাত হওয়ার সাথে সাথে এক লাফিয়ে নিচে পড়ল তরুণীটি। ফ্রিজড হয়ে যায় তাকবীর। চোখের পলক ফেলতে ভুলে যায়। এবার মনে হচ্ছে সত্যি সত্যি সে দিন দুপুরে ভূত দেখেছে। দু চোখ ধাঁধিয়ে গেল মুগ্ধতায়। কিছু পলকের জন্য চোখের পাতা কোনো এক টাইম ট্রাভেলে আটকে যায়। সবকিছু ভুলে শুধু দেখতে থাকে তার সান্নিধ্যে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা এক লাস্যময়ী নারীকে। মনের কোনায় জাগা ক্ষুদ্র অনুভূতিগুলো এক মনে গেয়ে উঠল। এলোকেশি,
এলিজাবেথ তাকবীরের অদ্ভুত চাহনি দেখে কিছুটা ভড়কে যায়। সবসময় ঘরবন্দি আর একা থাকার কারণে মন এখনো সেই 12 বছরের এলিজাবেথেই আটকে রয়েছে। ম্যাচুরিটি তখনও আসেনি সেইভাবে। শুধু এটা জানতো এই সমাজ ভালো না, তার জন্য নিরাপদ নয়। চাচা বলেছে এলিজাবেথ তড়িঘড়ি করে কোমর সমান এলোমেলো চুলগুলো চূড়ো করে বেঁধে দেয়, অতঃপর চাদর দিয়ে চুল মুখ ঢেকে ফেলে। এলিজাবেথের এহেন আচরণে ছোট ছোট চোখ করে তাকায় তাকবীর। দৃষ্টিভঙ্গ করে পা থেকে মাথা পর্যন্ত পরক করে নিল। গায়ে সুতি গোল জামা, যা প্রায় পায়ের গোড়ালি চুই চুই। ফুল হাতার হাওয়ায় একদম বোরকার মতো লাগছে। পুরনো ছেঁড়া জামাও যেন গায়ের সৌন্দর্য, মাধুর্যতা এক ফোঁটাও কমাতে পারেনি। গলা খাসকি দিয়ে পরিষ্কার করে নিল তাকবীর। বলল, এই সময়ে বের হয়েছে কেন? জানো না সুন্দরী মেয়েদের ভূতে আচর করে বেশি। কথার বিপরীতে এলিজাবেথের সরল জবাব, কিন্তু আমাকে তো কুকুরে আছর করতে চেয়েছে। ঘাড় ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসলো তাকবীর। কয়েক মিনিটের ব্যবধানেই বুঝে গিয়েছে মেয়েটা অত্যন্ত সরল সোজা। হঠাৎ করেই কেন জানি মেয়েটিকে ঘাঁটতে ইচ্ছে হলো তাকবীরের। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আরে বাচ্চা কুকুর, আচর করে না, কামড়াই। চোখ বড় বড় হয়ে যায়। এলিজাবেথ বলল, সত্যি? উপর নিচ মাথা ঝুঁকায় তাকবীর। এই যে তোমার লাল চুলগুলো দেখছে, এগুলো কামড়ে ছেড়ে ফেলবে। কর্ণপাত হতে দেরি হয় এলিজাবেথের, হাত মাথায় যেতে দেরি হয় না। চাদর দিয়ে আরো ভালো করে পেঁচিয়ে দিল মাথা। কপালের দিক দিয়ে টানতে টানতে একদম চোখই ঢেকে ফেলে। এবার আর হাসি নিয়ন্ত্রণে রাখতে পারল না তাকবীর। ফিক করে হেসে দিল, প্রাণ খোলা আড়ম্বর হাসি। কোথায় যাচ্ছিলে? কিছুটা লজ্জা পায় এলিজাবেথ নিজের বোকামির জন্য। নিবুস্বরে প্রত্যুত্তর করল, বাসায় কেউ নেই, চাচির জ্বর, তাই আমাকে বললো বোনকে স্কুলে দিয়ে আসতে। আর তোমার স্কুল? তুমি স্কুলে যাও না? না। তেরসা নজরে তাকালো তাকবীর। কণ্ঠস্বর খানিকটা নিচে নামিয়ে বলল, কেন, পড়াশোনা করো না তুমি? এলিজাবেথের জটিলতা ছাড়া উত্তর স্পষ্ট ভাষায়। চাচি বলেছে আমাকে পড়ানোর টাকা নেই। থেমে বিষণ্ণতায় চুপসে যাওয়া মন হঠাৎ উৎফুল্লতায় গেয়ে উঠল। বলল, মম আসলে আমি আবার স্কুলে যাব। মম? প্যারেন্টস নেই তোমার? ড্যাড নেই। না। তাকবীর কিছু প্রশ্ন করতে গিয়েও করল না। নির্নিমিষ তাকিয়ে থাকলো এলিজাবেথের চুপসে যাওয়া মুখের দিকে। শান্তমুখ স্ত্রীর অন্তরালে যে অকুতভয়ী হৃৎপিণ্ড হৃদয়ে কষ্টের বাঁধ ভাঙতে শুরু হয়ে গিয়েছে তা বুঝতে পারে। কথা পাল্টে পকেট থেকে গাড়ির চাবি বের করে চাবিতে প্রেস লক করে খুলে নিল। এরপর এলিজাবেথের দিকে তাকিয়ে ফ্রন্ট ডোর খুলে দিয়ে বলল, গেট ইন দ্য কার বাচ্চা। বাচ্চা শব্দ শুনে নাক কুচকে মাথা তুলে এলিজাবেথ। ঠোঁটে ঠোঁট চেপে হাসলো তাকবীর। সবিনয়ে বলল, ওঠো, পৌঁছে দিচ্ছি লোকেশে। আঙুলের ভেতর আঙুল ঢুকিয়ে কসলাতে থাকে এলিজাবেথ। এই নতুন নামের মানে সে বুঝতে পারেনি। মাথা নাড়িয়ে বলল, না। আমতা আমতা করতে থাকে এলিজাবেথ। বলল, চাচা বলেছে অচেনা কারোর থেকে সাহায্য না নেয়ার জন্য। আমার জন্য নাকি কেউ নিরাপদ না। তাকবীর বুঝতে পারল এলিজাবেথের চাচার এই কথা বলার কারণ। কণ্ঠে নমনীয়তা আনলো তাকবীর। নিদারুণ কোমল স্বরে বলল, আমাকে বিশ্বাস করতে পারো, আমি নিরাপদ, তোমার জন্য কোনো ক্ষতি করব না। উৎসুক হয়ে তাকিয়ে থাকলো এলিজাবেথ। ফর্সা মুখ উদ্বিগ্নতায় ঠাসা। এমনিতেই কুকুরের জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন হেঁটে গেলে আরো বেশি হবে। যত দেরি হবে চাচির কটুবাক্য তত বেশি হবে। খেতে দিবে না আজ নিশ্চয়। উপায়ান্তর না পেয়ে রাজি হলো এলিজাবেথ। তাকবীর একচিলতে হেসে নিজেও গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। টুকটাক কথা বলে এলিজাবেথকে নিয়ে বাসায় গেল। ওই মাঠ থেকে বাসার দূরত্ব 15 মিনিটের। খুব আস্তে গাড়ি চালিয়ে আসলে তাকবীরের সময় লাগে মাত্র 5 মিনিট। ভেতরে ভিতরে খুবই ক্ষুব্ধ তাকবীর। সময় আজ এত তাড়াতাড়ি যেতে হলো। একটু থেমে থাকলো হতো কি। শান্তিনিকেতনের সামনে গাড়ি থামায় তাকবীর। ভরদুপুর হওয়ায় আশেপাশে তেমন কেউই ছিল না। এলিজাবেথ গাড়ি থেকে নেমে একগাল হাসি দিল। সত্যি তো তার কোনো ক্ষতি করেনি। চাচা তাকে যেভাবে বুঝিয়েছিল তেমনি কিছুই হয়নি। আমি খুব ভালো মানুষ। উইন্ডো মিরর নামালো তাকবীর। কথার বিপরীতে একফালি হাসি দিয়ে বলল,